শুরু করার আগে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি এখন একা আছেন? যদি থাকেন তাহলেই ভালো, কারণ কিছু গল্প একা বসে শুনতেই ঠিকমতো গা ছমছম করে। আজকের গল্পটা খুব সাধারণভাবে শুরু হয়, কিন্তু যত এগোবে তত বুঝবেন কিছু দরজা খুলে গেলে আর বন্ধ হয় না। আপনি দেখছেন ভয়ের স্টেশন, যেখানে আমরা গল্প বলি, কিন্তু সব গল্প যে শুধু গল্পই সেটা গ্যারান্টি নেই। আর হ্যাঁ, আপনার জীবনে যদি কখনো এমন কিছু ঘটে থাকে যেটা আজও ভাবলে অস্বস্তি লাগে, তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার গল্প পাঠাবেন আমাদের ইমেইল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস voidstationstory@gmail.com। আমি স্পেলিংটা আবার বলছি, BHOYERSTATIONSTORY@gmail.com। আর যদি এই ধরনের সত্যিকার রহস্যময় আর ভয়ঙ্কর গল্প শুনতে ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কথা না বাড়িয়ে চলুন ঢুকে পড়ি আজকের গল্পে। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় গল্প হয়ে বেঁচে থাকে। এই গল্পটি আমার কাছে পাঠিয়েছেন আমার এক বাল্য বন্ধু, যার নাম শাওন। নামটি ছদ্মনাম। শাওন এখন ঢাকা শহরের একটি ব্যস্ত কর্পোরেট অফিসে কাজ করে, কিন্তু আজও সে রাতের বেলা একটা নির্জন রাস্তায় হাঁটতে ভয় পায়। এই ঘটনাটি ঘটেছিল কয়েক বছর আগে, যখন সে এবং তার বন্ধু তুষার উত্তরবঙ্গের একটি মফস্বল এলাকায় গিয়েছিল। শাওন আমাকে অনুরোধ করেছে যেন আমি জায়গার নামগুলো পুরোপুরি প্রকাশ না করি, কারণ সেই এলাকার মানুষগুলো আজও এই ঘটনাটি নিয়ে কথা বাড়াতে ভয় পায়। তাই আমরা সেই জায়গাটিকে শুধু নীলাঞ্জন স্টেশন এবং পরবর্তী গ্রামটিকে ছায়াপল্লী করে উল্লেখ করব। শাওনের জবানিতেই শুনব সেই রাতের হাড়হিম করা কাহিনী, বলছে শাওন। সেদিন আমরা যখন নীলাঞ্জন রেল স্টেশনে নামলাম, ঘড়িতে তখন ঠিক রাত 12টা। ট্রেনটা আমাদের নামিয়ে দিল যখন ঝিকঝিক শব্দ করে কুয়াশার চাদরে ঢাকা অন্ধকারের ভেতরে মিলিয়ে গেল। তখন মনে হলো আমরা পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। স্টেশনের হলুদ বাতিগুলো ভোল্টের কম থাকায় মিটমিট করে জ্বলছিল। পুরো প্ল্যাটফর্মে আমি আর তুষার ছাড়া আর একটা প্রাণীও দেখা নেই। এমনকি কোনো রেলওয়ে পুলিশ বা স্টেশন মাস্টার কেউ নজরে পড়ল না। আমাদের গন্তব্য ছিল ছায়াপল্লী গ্রামে আমার এক আত্মীয়র বাড়ি। স্টেশন থেকে বড়জোর 3 কিলোমিটার পথ। আমরা ভেবেছিলাম স্টেশনের বাইরে বেরোলেই একটা রিক্সা বা সিএনজি পাওয়া যাবে, কিন্তু বাইরে পা রাখতেই আমাদের শরীরে রক্ত হিম হয়ে গেল। চারপাশটা যেন এক নিকেট অন্ধকারে গুহা। কুয়াশা এতটাই ঘন যে সামনের 5-6 হাত দূরে কিছুই দেখা যাচ্ছে না। কোনো রিক্সা নেই, কোনো চায়ের দোকান খোলা নেই, এমনকি একটা কুকুরও ডাকছে। তুষার তার জ্যাকেটের কলারটা ঠিক করতে করতে বলল, শাওন, স্টেশনের পরিবেশটা বড় অদ্ভুত লাগছে না? কেমন যেন এক গুমট নিস্তব্ধতা। আমিও সেটা অনুভব করলাম। তুষারের কথা শেষ হতে না হতেই স্টেশনের দেয়ালের সেই পুরনো ক্লক টাওয়ারের দিকে নজর গেল। ঘড়িটার বড় কাঁটা আর ছোট ছোট দুটো 12টা 10 মিনিটে স্থির হয়ে আছে। ঘড়িটা যান্ত্রিক কোনো ত্রুটির কারণে থেমেছিল নাকি অন্য কোনো কারণে জানি না, কিন্তু সেই সময়টা আমাদের মগজে গেঁথে গেল। স্টেশনের গেটের পাশে একটা ছোট টিনের জানালায় চালার নিচে এক বৃদ্ধ বসেছিল। লোকটার বয়স কত বোঝা মুশকিল। তার গায়ের চামড়া বটগাছের বাকলের মতো কুচকানো। সে এক দৃষ্টিতে অন্ধকারের দিকে তাকিয়ে বিড়বিড় করছিল। তুষার সাহস করে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, চাচা, গ্রামের দিকে যাওয়ার কোনো রিক্সা হবে? লোকটা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। তার চোখের মণিগুলো ঘোলাটে, যেন সেখানে কোনো প্রাণ নেই। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই পথে সময় সোজা চলে না বাপ। 12টা 10-এর পর এখানে যা হয় তা আর ফিরে আসে না। তোমরা বরং আজ রাতটা স্টেশনেই কাটিয়ে দাও। তুষার লোকটার কথা শুনে তার ছেলের হাসি হাসলো। সে ভাবলো বুড়ো হয়তো একটু অপ্রকৃত স্থিত্ব। সে আমাকে ইশারায় ডাকলো, চল শাওন, 3 কিলোমিটার পথ তো, হেঁটেই চলে যাব, আধা ঘন্টা লাগবে খুব বেশি হলে। আমি ভাবলাম 3 কিলোমিটার আর এমন। আমরা স্টেশনের সীমানা ছাড়িয়ে গ্রামের সেই নির্জন মেঠোপথে পা রাখলাম। আমাদের হাতে সেই পুরনো তেলের লণ্ঠনটা, যা আমরা স্টেশন থেকে সংগ্রহ করেছিলাম, অন্ধকারের ভেতরে একটা ক্ষীণ পথ তৈরি করেছিল। দুপাশে ঘন বাঁশঝাড় আর মাঝে সরু কাঁচা রাস্তা। শীতের বাতাসে শোষা শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। হাঁটতে হাঁটতে প্রায় 10 মিনিট পার হলো। তুষার হঠাৎ দাঁড়িয়ে গেল। রাস্তার বাম পাশে একটা বিশাল পুরনো বটগাছ, আর তার ঠিক নিচে একটি পরিত্যক্ত ভাঙা কবর। কবরটি শ্যাওলা ও লতপাতায় এমনভাবে ঢেকে আছে যে দেখে মনে হয় ওটা কয়েকশো বছরের পুরনো। তুষার কেন জানি হঠাৎ একটা নুড়ি পাথর তুলে কবরের উপর ছুঁড়ে মারলো। এই, কি করছিস? আমি ধমক দিলাম। তুষার হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। সে বলল, আরে দেখ না, কবরের ভেতরে মানুষটা জেগে আছে নাকি না। পাথরটি কবরের গায়ে সেই জীর্ণ ইটে লাগার সাথে সাথে এক অদ্ভুত শব্দ হলো। মনে হলো কে একজন মাটির নিচ থেকে চাপা গলায় আর্তনাদ করে উঠল।
মুহূর্তের মধ্যে চারপাশে ঝিঁচি পোকার ডাক বন্ধ হয়ে গেল। এক অসহ্য স্তব্ধতা আমাদের ঘিরে ধরল। আমার মনে হলো আমরা একা নই। কুয়াশার ওপার থেকে কেউ একজন আমাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। তুষার ফিসফিস করে বলল, শাওন, চল জোরে হাঁটি। আমার কেন জানি মনে হচ্ছে বাতাসটা খুব ভারী হয়ে যাচ্ছে। আমরা দ্রুত হাঁটতে শুরু করলাম, কিন্তু আমরা জানলাম না যে এই হাঁটার কোনো শেষ নেই। আমরা জানতাম না যে সেই পুরনো ঘড়িটার মতোই আমাদের জীবনের সময় এখন 12:10 থমকেই দাঁড়িয়েছে। আমরা যখন হাঁটার গতি বাড়ালাম তখন আমাদের একমাত্র লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব এই নির্জন রাস্তাটা পার হওয়া। কুয়াশা এখন আগের চেয়ে অনেক বেশি ঘন। লণ্ঠনের আলোটা সেই সাদা বাষ্পের দেয়ালে ধাক্কা খেয়ে আমাদের দিকেই ফিরে আসছে। তুষার আগে আগে হাঁটছে আর আমি ওর ঠিক পেছনে। আমাদের পায়ের তলায় শুকনো বাঁশপাতার মচমচ শব্দটা এই নিস্তব্ধ রাতে কামারের গোলার মতো পাচ্ছে। আমার বারবার মনে হচ্ছিল রাস্তার দুপাশে যে ঘন জঙ্গল আর বাঁশঝাড় আছে সেখান থেকে অসূক্ষ্ম চোখ আমাদের গতিবিধি লক্ষ্য করছে। আমি একবার ঘাড় ফিরিয়ে পিছনের দিকে তাকালাম। কুয়াশার ভেতর দিয়ে আবছাভাবে স্টেশনের সেই টিমটিমে হলুদ বাতিটা দেখা যাচ্ছিল, যা এখন একটা বিন্দুর মতো হয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমরা প্রায় 15 মিনিট ধরে হাঁটছি, তবুও স্টেশনের সেই আলোটা কেন এত কাছে মনে হচ্ছে। 3 কিলোমিটার পথের অন্তত অর্ধেক তো এতক্ষণে পার হওয়ার কথা। তুষার হঠাৎ থমকে দাঁড়ালো। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। যদিও শীতের তীব্রতায় আমার নিজের হাত পা জমে বরফ হয়ে যাওয়ার অবস্থা। সে কাঁপা গলায় বলল, শাওন, তুই কি কিছু খেয়াল করছিস? আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। তুষার হাতের লণ্ঠনটা রাস্তার বাম দিকে উঁচিয়ে ধরলো। আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য মনে হলো থমকে গেল। রাস্তার ঠিক পাশেই সে এক বিশাল পুরনো বটগাছ, আর তার নিচে সে একই শেওড়াধারা ভাঙা কবর। কবরের ওপর তুষারের ছোড়া সেই মুড়ি পাথরটা ঠিক আগের জায়গাতেই পড়ে আছে। আমি অবিশ্বাসের দৃষ্টিতে তুষারের দিকে তাকালাম। এটা সম্ভব না তুষার, আমরা তো সোজা রাস্তা দিয়ে অন্তত 2 কিলোমিটার হেঁটে এসেছি। আমরা আবার এখানে ফিরলাম কিভাবে? তুষার কোনো কথা বলতে পারল না। ও শুধু কবরের দিকে তাকিয়ে রইল। আমি ভাবলাম, হয়তো রাস্তায় একই রকম দেখতে একাধিক কবর আছে। এই এলাকায় হয়তো আগে কোনো শ্মশান বা গোরস্থান ছিল। আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, হয়তো একই রকম দেখতে অন্য কারো কবর হবে এটা। চল, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি হাঁটি। আমরা এবার প্রায় দৌড়ানো শুরু করলাম। তুষার ওর পকেট থেকে মোবাইলটা বের করে সময় দেখার জন্য, কিন্তু মোবাইলটা হাতে নিতে ও আর্তনাদ করে উঠল। শাওন, দেখ। আমি মোবাইলের স্ক্রিনের দিকে তাকালাম। স্ক্রিনটা কাঁপছে আর সময়টা ডিজিটাল ঘড়িতে স্থির হয়ে আছে। 12:10 AM। সেকেন্ডে কাটা বা ডটগুলো নড়ছে না। ব্যাটারি 100% দেখাচ্ছে, কিন্তু পুরো ফোনটা বরফের মতো ঠান্ডা। স্টেশনে সেই পুরনো পেন্ডুলাম ঘড়িটার কথা আমার মনে পড়ে গেল। সময় কি আসলেই থমকে গেছে? আমরা যখন দৌড়াচ্ছি তখন চারপাশে বাতাসটা হঠাৎ করে পচা মাটির গন্ধে ভরে উঠলো। মনে হচ্ছিল মাটির নিচ থেকে কোনো কিছু পচে গলে উপরে উঠে আসছে। হঠাৎ আমাদের কানে এলো এক বিচিত্র শব্দ। কোনো মানুষের কান্নার শব্দ নয়, বরং অনেকগুলো শুকনো হাড় যখন একসাথে ঘষা খায় ঠিক তেমন একটা খসখসে আওয়াজ। শব্দটা আসছে আমাদের ঠিক পেছন থেকে। আমি দৌড়াতে দৌড়াতে পেছনে তাকালাম। কুয়াশার ভেতর দিয়ে আমি যা দেখলাম তা সারা জীবন আমার দুঃস্বপ্নের তারা দিতে ফিরবে। রাস্তার মাঝখানে একটা দীর্ঘ ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা মানুষের মতো লম্বা, কিন্তু তার হাতগুলো অস্বাভাবিকভাবে হাঁটুর নিচ পর্যন্ত চলে আছে। তার কোনো মুখমণ্ডল নেই, শুধু কুয়াশার চেয়েও গাঢ় এক টুকরো অন্ধকার। সেই ছায়াটা আমাদের দিকে ধীর পায়ে এগিয়ে আসছে না, বরং সে যেন বাতাসের ওপর দিয়ে ভেসে আসছে। তুষার চিৎকার করে উঠল, শাওন, পেছন তাকাস না, দৌড়া। আমরা জান প্রাণ দিয়ে দৌড়াতে লাগলাম, ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম। কিন্তু আমরা থামলাম না। প্রায় 10 মিনিট একটানা দৌড়ানোর পর আমরা হাঁপাতে হাঁপাতে দাঁড়ালাম। এবার নিশ্চয়ই আমরা অনেক দূর চলে এসেছি, কিন্তু কুয়াশা একটু সরতেই আমাদের পায়ের তলার মাটি কেঁপে উঠল। আমরা আবার সেই একই জায়গায়, সেই একই বটগাছ, সেই অভিশপ্ত কবর। কিন্তু এবার কবরটির অবস্থা আগের মতো নেই। কবরের উপরে সেই ভারী পাথরটা এখন একপাশে সরে গেছে। কবরের ভেতর থেকে কালচে রঙের এক ধরনের ধোঁয়াকুণ্ডলি পাকিয়ে উপরে উঠেছে, আর সেই ধোঁয়ার ভেতর থেকে বের হয়ে আসছে এক জোড়া হাড় সমস্ত সাদা হাত, যা মাটির উপর আঁচড় কাটছে। তুষার এবার পুরোপুরি ভেঙে পড়ল। সে রাস্তার মাঝখানে বসে হাওমাও করে কাঁদতে লাগলো। শাওন, আমরা আর ফিরতে পারবো না। এই কবরটা আমাদের ছাড়বে না। দেখ, ওটা আমাদের ডাকছে। আমি তুষারের হাত ধরে টেনে তোলার চেষ্টা করলাম, কিন্তু আমার নিজের হাত পাও অবসন্ন হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে সে অদৃশ্য প্রতিধ্বনিটা আবার শোনা গেল। এবার শব্দটা অনেক কাছে। মনে হলো কেউ একজন আমাদের কানের ঠিক পেছন দাঁড়িয়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে। আমি লণ্ঠনটা উঁচিয়ে ধরার চেষ্টা করলাম, কিন্তু লণ্ঠনের কাজটা হঠাৎ করে চট করে ফেটে গেল এবং আগুনটা নিভে গেল। আমরা এখন নিরেট অন্ধকারের ভেতরে বন্ধি। কেবল সেই কবরের ভেতর থেকে বের হওয়া ধোঁয়াগুলোর মৃদু নীলচে আভা আমাদের সামনের দৃশ্যটা পরিষ্কার করছিল। আমি দেখলাম কবরের ভেতর থেকে বেরিয়ে আসা সেই হাতগুলো এখন মাটির উপর ভর দিয়ে পুরো শরীরটা বের করার চেষ্টা আছে। একটা খুলি বেরিয়ে এলো, যার কোটরে কোনো চোখ নেই, শুধু ঠিক ঠিক চলছে লালচে দুটো আগুনের গোলক। সেই সত্তাটি মাথা তুলে আমাদের দিকে তাকালো এবং এক অমানসিক কর্কশ স্বরে বলল,
তোদের সময় শেষ। তুষার যন্ত্রণা এখানে হাত দিয়ে চিৎকার করে উঠল। আমি বুঝতে পারলাম আমরা যে রাস্তাতে হাঁটছি সেটা কোনো সাধারণ রাস্তা নয়, এটা একটা বৃত্ত যা আমাদের বারবার মৃত্যুর দিকে ফিরিয়ে নিয়ে আসছে। এই লুপ থেকে বের হওয়ার কোনো পথ কি আসলেই আছে, নাকি আমরা ওই কবরের পাশেই সেই ছায়াগুলোর মতো এক খেলায় চিরদিনের জন্য হারিয়ে যাব? অন্ধকারে সেই নীড়ের চাদর যখন আমাদের ঢেকে ফেললো তখন মনে হলো আমরা কোনো এক অতল গহ্বরে পড়ে যাচ্ছি। লণ্ঠনটা নিভে যাওয়ার পর কেবল সেই কবরের ভেতর থেকে আসা নীলচে ধোয়ার আভা আমাদের অস্তিত্বে জানান দিচ্ছিল। শীতের রাত হওয়া সত্ত্বেও আমার সারা শরীর ঘেমে ভিজে গেছে। তুষার তখন রাস্তার মাঝখানে বসে হাঁপাচ্ছে। ওর শ্বাস প্রশ্বাসের শব্দ এই নিস্তব্ধতায় কেমন অস্বাভাবিক আর ভারী মনে হচ্ছিল। আমি তুষারের কাঁধ ধরে কাঁপতে লাগলাম। তুষার, ওঠ, এখানে বসে থাকলে আমরা শেষ হয়ে যাব। ওঠ বলছি। তুষার কোনো উত্তর দিচ্ছিল না। ও শুধু কবরের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কবরের ভেতর থেকে যে সত্তাটি বের হওয়ার চেষ্টা করছিল তার সেই হাড় সমস্ত হাতগুলো এখন মাটির ওপর শক্ত করে বসেছে। হাড়ের সন্ধিস্থলগুলো নড়াচড়া করার সময় এক ধরনের ক্যাচক্যাচ শব্দ হচ্ছিল, যা আমার শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দিচ্ছিল। অদ্ভুত ব্যাপার হলো সেই সত্তাটি পুরোপুরি বেরিয়ে না এলেও তার কণ্ঠস্বর এখন বাতাসের প্রতিটি কণা থেকে ভেসে আসছিল। তুষার হঠাৎ বিড়বিড় করতে শুরু করলো। ওর গলার স্বর বদলে গেছে। ও বলছে, রাহাত দেখ, ওরা আমাদের দেখছে, ওরা মাটির নিচ থেকে আমাদের কথা শুনতে পাচ্ছে। তুই কি শুনতে পাচ্ছিস না? আমি কান পাতলাম। প্রথমে মনে হয়েছিল ঝড় বাতাসের শব্দ, কিন্তু ভালো করে শুনতেই আমার রক্ত জমে গেল। হাজার হাজার মানুষের ফিসফিসানি, তারা যেন মাটির নিচ থেকে একযোগে আর্তনাদ করছে। কেউ বলছে যেতে দিস না, কেউ বলছে আমাদের সাথে আয়। শব্দগুলো কোনো নির্দিষ্ট দিক থেকে আসছে না, মনে হচ্ছে এই রাস্তাটাই কথা বলছে। আমি তুষারকে প্রায় চ্যাংতোলা করে তুললাম। আর না তুষার, এবার আমরা রাস্তা দিয়ে নয়, বরং জঙ্গল আর মাঠের মাঝখান দিয়ে দৌড়াবো। এই লোকটা শুধু এই রাস্তার উপরে কাজ করছে, মাঠ দিয়ে গেলে হয়তো আমরা পার হতে পারবো। তুষার কোনো বাধা দিল না। ও যন্ত্রের মতো আমার হাতে হাত রেখে হাঁটতে লাগলো। আমরা রাস্তা ছেড়ে বাম দিকের ঘন বাঁশ ঝাড়ে ঢুকলাম। বাঁশের পাতাগুলো আমাদের গায়ে তলোয়ারের মতো বিচ্ছিল, কিন্তু সেদিকে খেয়াল দেওয়ার সময় আমাদের ছিল না। অন্ধকারে বনের ভেতর দিয়ে আমরা পাগলের মতো দৌড়াচ্ছিলাম। কাঁটা ছোপে আমরা এমনভাবে যাচ্ছিলাম যেন আমাদের রক্তগুলো শরীর বেয়ে বেয়ে পড়ছে, কিন্তু আতঙ্কের কাছে সেই ব্যথা কিছুই মনে হচ্ছিল না। মিনিট 10 জঙ্গল দিয়ে দৌড়ানোর পর আমরা এক বিশাল ফাঁকা ধান ক্ষেতের মাঝখানে এসে দাঁড়ালাম। আমি একটু অসুস্থ হলাম। অন্তত সেই অভিশপ্ত খবরটা এখন আর চোখে পড়ছে না। আমি হাঁপাতে হাঁপাতে তুষারকে বললাম, দেখছিস, রাস্তা ছাড়ার পরেই কাজ হয়েছে। এবার শুধু মাঠটা পার হতে পারলেই গ্রামের বাড়িগুলোর আলো দেখতে পাবো। তুষার কোনো কথা বলো না। ও শুধু মাঠের মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি ওর দিকে তাকাতেই চমকে উঠলাম। তুষারের গায়ের জ্যাকেটটা কুয়াশায় ভিজে একদম চপচপে হয়ে গেছে, আর ওর চোখের মণিগুলো এখন আর নড়ছে না। ও আকাশের দিকে তাকিয়ে আছে, যেখানে চাঁদ নেই, তারা নেই, শুধু এক জমাট বাঁধা ধূসর শূন্যতা। তুষার, কি হয়েছে তোর? আমি ওর হাত ধরলাম। ওর হাতটা আর বরফের মতো নেই, বরং সেটা এখন মাটির মতো খসখসে আর প্রাণহীন। তুষার হাত তুলে মাঠের সামনের দিকে আঙুল দেখালো। কুয়াশাটা একটু সরতেই আমার পায়ের তলার মাটি দুলতে শুরু করলো। মাঠের মাঝখানে ঠিক আমাদের বিশাল সামনে দাঁড়িয়ে আছে সেই একই বিশাল পুরনো বট গাছ, আর তার পায়ের কাছে সেই একই অভিশপ্ত কবর। আমার মাথাটা ঘুরে উঠলো। আমরা রাস্তা ছেড়ে জঙ্গলে ঢুকেছিলাম। মাঠের জঙ্গলের পথ দিয়ে কয়েক মাইল দূরত্ব অতিক্রম করেছি, তবুও আমরা আবার একই জায়গায় ফিরলাম কিভাবে? এই জায়গাটা কি আমাদের টেনে নিয়ে আসছে, নাকি পুরো পৃথিবীটা এখন এই 3 কিলোমিটার বৃত্তে বন্দী হয়ে গেছে? এবার কবরের অবস্থা আরও ভয়াবহ। কবরের ওপরে সেই মাটি এখন পুরোপুরি সরে গেছে। গর্তটা এখন এক বিশাল কালো হা মুখের মতো দেখাচ্ছে, আর সেই গর্তের কিনারে বসে আছে সেই ছায়ামূর্তিটি। তার দীর্ঘ হাতগুলো দিয়ে সে নিজের বুকের হাড়গুলো খিঞ্চে ধরেছে। সে আমাদের দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিল, যাতে কোনো শব্দ ছিল না, ছিল শুধু হাড়ের খটা খটা আওয়াজ। তুষার হঠাৎ আমার হাত ছাড়িয়ে দৌড়ে গেল কবরের দিকে। আমি চিৎকার করে উঠলাম, তুষার, না, যাস না ওখানে। তুষার কোনো কথা শুনলো না। ও যেন কোনো সম্মোহনের কবলে পড়েছে। ও কবরের একদম কিনারে গিয়ে দাঁড়ালো। আমি যখন ওকে ধরার জন্য দৌড়ালাম, দেখলাম কবরের ভেতর থেকে অসংখ্য ছাই রঙের হাত বেরিয়ে তুষারের পা জাপটে ধরলো। তুষার চিৎকার করলো না, ওর মুখে এক ধরনের পৈশাচিক তৃপ্তি দেখা দিল। ও আমাকে দেখে বিড়বিড় করে বলল, শাওন, সময়টা দেখ, 12টা 10, আমাদের কোথাও যাওয়ার দরকার নেই। আমি আমার পকেটে থাকা পুরনো ঘড়িটা বের করলাম। ঘড়িটা এখন আমার হাতের তালুর সাথে আটকে গেছে। কাচের ভেতরে তাকিয়ে দেখলাম কাঁটা দুটো নড়েনি, কিন্তু এবার ডায়ালের ভেতর থেকে রক্ত চুইয়ে পড়ছে। 12টা 10 সেই স্থির কাঁটাটা এখন আমার অস্তিত্বকে গিলে খাচ্ছে। হঠাৎ অনুভব করলাম আমার পেছনে কুয়াশাটা সরে যাচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসছে সেই প্রথম স্টেশনে দেখা বৃদ্ধ লোকটি, তার হাতে সেই মাটির প্রদীপ। সে শান্ত গলায় বলল, বলেছিলাম না বাপ, সময় এখানে সরে চলে না,
কবরের মালিক তার নতুন অতিথি পেয়ে গেছে, এবার তোর বালা। আমি যখন জ্ঞান হারানোর আগে শেষবারের মতো তুষারের দিকে তাকলাম, দেখলাম ও আর তুষার নেই। ও শরীরের চামড়া ধূসর হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে সেই কবরের অন্ধকারের সাথে মিশে যাচ্ছে। আর সেই স্টেশনের বৃদ্ধের ছায়াটা আমার দিকে দীর্ঘ হয়ে এগিয়ে আসছে। আমার শেষ মনে আছে, এক পচা মাটির গন্ধ আমার শ্বাসরোধ করে দিচ্ছিল এবং চারপাশে সেই ফিসফিসানি এক বিকট অট্টহাসিতে পরিণত হলো। অন্ধকারে সেই পোশাচি অট্টহাসি যখন আমার কানের পর্দা ছিঁড়ে দিচ্ছিল, তখন আমার মনে হলো মাথার ভেতরে হাজার হাজার কাজ একসাথে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চোখের সামনে শেষ দৃশ্য হিসেবে দেখেছিলাম তুষারকে, আমার ছোটবেলার বন্ধু, যার প্রাণবন্ত হাসিটা এখন কবরের সেই ধূসর অন্ধকারের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। তারপর সব কিছু কালো হয়ে গেল, কোনো অনুভূতি নেই, কোনো শব্দ নেই, শুধু এক গভীর অনন্ত অদ্ভুত নিস্তব্ধতা। আমার যখন জ্ঞান ফিরল, আমি অনুভব করলাম আমার সারা শরীরে এক অসহ্য যন্ত্রণায় জমে গেছে। চোখ মিলতেই দেখলাম আমি রাস্তার মাঝখানে উবুর হয়ে পড়ে আছি। কনকনে ঠান্ডা বাতাস আমার চামড়া ভেদ করে হাড়ের ভেতরে বিচ্ছে। আমি কাঁপা কাঁপা হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করলাম। চারপাশটা এখনও সেই ঘন কুয়াশায় ঢাকা। তুষার কোথায়? আমি পাগলের মতো চিৎকার করে ডাকলাম, তুষার, তুষার, কোথায় তুই? আমার গলার স্বর কুয়াশার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো, কিন্তু কোনো উত্তর পেলাম না। আমি পকেট থেকেই মোবাইলটা বের করার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম পকেট একদম খালি। স্টেশনে সেই পুরনো ঘড়িটা উধাও। আমি টলতে টলতে উঠে দাঁড়ালাম। কুয়াশাটা এখন সরতেই আমি স্তব্ধিত হয়ে গেলাম। আমি আবার সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি, সেই একই বটগাছ, সেই অভিশপ্ত কবর। কিন্তু এবার একটা ভয়ঙ্কর পরিবর্তন লক্ষ্য করলাম। কবরের উপরের মাটি এখন পুরোপুরি নিখুঁতভাবে সমান করা, যেন কোনোদিন সেখানে কোনো গর্তই ছিল না। বটগাছের ডালে কোনো পাতা নেই, সেগুলো এখন দেখতে কঙ্কালের মতো লাগছে। আমি যখন কবরের দিকে এগোতে লাগলাম, দেখলাম কবরের পাশে পড়ে আছে তুষারের একটা ছেঁড়া জুতা। ওটা কাদায় মাখা, রক্তে ভেজা। আমি বুঝতে পারলাম তুষারকে এই কবরটি গেলে নিয়েছে। আমি একা এই লুপের ভেতরে, আমি এখন একমাত্র জীবিত শিকার। আমি আর সময়ের দিকে এগোলাম না, আমি উল্টো দিকে অর্থাৎ স্টেশনের দিকে দৌড়াতে শুরু করলাম। মনে মনে ভাবলাম, স্টেশনে সেই বৃদ্ধ দেখা পেলে হয়তো সে আমাকে বের হওয়ার পথ বলে দিবে। দৌড়াতে দৌড়াতে আমি লক্ষ্য করলাম রাস্তার দুপাশে জঙ্গলগুলো এখন আর সাধারণ জঙ্গল নেই। গাছের ডালপালাগুলো নড়াচড়া করছে এবং সেগুলো আমার দিকে তেড়ে আসছে। আমি যখন রাস্তা দিয়ে দৌড়াচ্ছি, হঠাৎ অনুভব করলাম আমি একটা শক্ত কিছুর সাথে ধাক্কা খেলাম। প্রচণ্ড ধাক্কায় আমি ছিটকে কয়েক হাত দূরে পড়ে গিয়েছি। আমি সামনে হাত বাড়ালাম, কিছুই দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা। কিন্তু আমার হাত যখন শূন্যে নড়ল, তখন এক অদ্ভুত বাধা অনুভব করলাম। আমার সামনে এক অদৃশ্য দেয়াল। আমি ডানে গেলাম, বামে গেলাম, পুরো রাস্তাটা যেন এক বিশাল কাচের জারের ভেতরে বন্দী। আমি পাগলের মতো সেই অদৃশ্য দেয়ালে কিল ঘুষি মারতে লাগলাম, কিন্তু দেয়ালটা 1 ইঞ্চিও নড়ল না। ঠিক তখনই আমার পেছনের কুয়াশাটা চিরে সেই পায়ের শব্দটা আবার শোনা গেল, খট খট খট। কেউ একজন কাঠের জুতো পরে ধীর পায়ে এগিয়ে আসছে। আমি ঘাড় ফিরিয়ে তাকালাম, দেখলাম সেই স্টেশনের বৃদ্ধ লোকটা কুয়াশার ভেতর দিয়ে হেঁটে আসছে। তার হাতে সেই মাটির প্রদীপ। প্রদীপের শিখাটা এখন আর সাধারণ আগুনের নয়, ওটা টকটকে লাল রঙের এক পৈশাচিক আলো ছড়াচ্ছে। সে আমার সামনে এসে দাঁড়ালো, তার মুখে কোনো সহানুভূতি নেই। সে অদ্ভুত এক স্বরে বলল, দেয়াল ভাঙার চেষ্টা করিস না বাপ, এই দেয়াল তোদের পাপ আর ভয় দিয়ে তৈরি। তুষার তো চলে গেছে, কিন্তু সে একা যেতে চায়নি, সে তোর জন্য অপেক্ষা করছে। কোথায় তুষার? ওকে ফিরিয়ে দিন, আমি চিৎকার করে উঠলাম। বৃদ্ধটি তার হাতের প্রদীপটা মাটির উপর রাখলো, সাথে সাথে মাটির ভেতর থেকে তুষারের কণ্ঠস্বর ভেসে এলো, কিন্তু সেই স্বরে কোনো মানুষের আবেগ নেই। ওটা যেন অনেকগুলো পাথরের ঘর্ষণের শব্দ। শাওন, কেন পালাচ্ছিস? দেখ, এখানে খুব শান্তি, সময় এখানে থমকে আছে, আমাদের আর কোনোদিন মারতে পারবে না। ভেতরে আয় শাওন, ভেতরে আয়। আমি দেখলাম কবরের শেষ সমান করা মাটি আবার ফাটতে শুরু করছে। ফাটল দিয়ে তুষারের নীল হয়ে যাওয়া হাতটা বেরিয়ে এলো। তার নখগুলো এখন স্বাভাবিকভাবে লম্বা এবং ধারালো। সে মাটির নিচ থেকে আমাকে ধরার জন্য খিচখিয়ে ধরল। বৃদ্ধ লোকটা আবার বলল, ঘড়ির দিকে তাকা। আমি লক্ষ্য করলাম আমার হাতের কবজিতে সেই ঘড়িটা আবার ফিরে এসেছে। ঘড়িটা যখন আমার চামড়ার ভেতর দিয়ে ঢুকে গেছে, কাচের নিচে দেখা যাচ্ছে কাঁটা দুটো এক চূড়ান্ত খেলায় খেলছে 12টা 10 মিনিট। কিন্তু এবার ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। প্রতিটা টিকটিক শব্দের সাথে সাথে আমার শরীরের 1 ইঞ্চি করে কবরের দিকে ধাবিত হচ্ছে। আমি বুঝতে পারলাম এই অদৃশ্য দেয়াল আর এই রূপ আমাকে ধীরে ধীরে শেষ করে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। আমি যতই পালানোর চেষ্টা করি, যতই আমি কবরের সেই অন্ধকারের গর্তের দিকে ফিরে আসি, হঠাৎ আমি লক্ষ্য করলাম স্টেশনের বৃদ্ধ লোকটার কোনো ছায়া মাটিতে পড়ছে না। তার মানে সে ওই জগতের একজন অংশ। আমি এক শেষ চেষ্টা করার কথা ভাবলাম। আমি জানি না কেন, কিন্তু আমার মনে হলো এই লুপ ভাঙার একমাত্র উপায় হলো স্টেশনের সেই স্থির সময়টাকে বদলে দেওয়া।
আমি বৃদ্ধের প্রদীপটায় লাথি দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু প্রদীপটা মাটিতে পড়ার আগে এক বিশাল ঝড়ো বাতাস চারপাশ থেকে ধেয়ে এলো। সেই বাতাসে আমার চোখ বুজে গেল। যখন আমি চোখ মেললাম তখন তুষারের সেই নীল হাতটা আমার পায়ের গোলে শক্ত করে ধরে ফেলেছে। সে আমাকে মাটির গভীরে টেনে নিচ্ছে। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। আমার পায়ের হাড় মরমর করে ভেঙে যাওয়ার শব্দ শুনতে পেলাম। আমি যখন কবরে সেই অন্ধকার গহ্বরে ঢুকে যাচ্ছি, আমি দেখলাম স্টেশনের সেই ঘড়িটা এখন আকাশের সমান বড় হয়েছে, আমার ওপর ভেঙে পড়বে। তুষারের সেই নীলচে হয়ে যাওয়া হাতটা যখন আমার গোড়ালি জাপটে ধরলো, আমি অনুভব করলাম আমার শরীরের রক্ত হিম হয়ে যাচ্ছে। কবরে সেই কর্দমাক্ত মাটির ভেতর থেকে এক প্রচণ্ড টানে আমি মাটির গভীরে ঢুকে যাচ্ছিলাম। আমার চিৎকারগুলো কুয়াশার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। কোনো সাহায্য পাওয়ার আশা ছিল না। মাটির তলায় টেনে নেওয়ার সময় আমি তুষারের সেই বিভৎস চেহারাটা একদম কাছ থেকে দেখলাম। ওর মুখটা এখন আর মানুষের নেই, চামড়াগুলো পচে গিয়ে হাড়ের সাথে মিশে গেছে, আর চোখের কোটরে সেই লালচে আঙুলের বিন্দুগুলো জ্বলছে। ও আমার কানে ফিসফিস করে বলল, শাওন, একা থাকতে খুব কষ্ট হয়, আয় আমরা দুজন মিলে এই অনন্ত সময়ের সঙ্গী হই। আমি সর্বশক্তি সঞ্চয় করে আমার অন্য পা দিয়ে তুষারের সেই হাড় সমস্ত মুখে একটা লাথি মারলাম। এক অদ্ভুত খটাখট শব্দ হলো, যেন কোনো শুকনো কাঠখণ্ড ভেঙে গেল। সেই টানে ওর হাতের বাঁধন হালকা হয়ে গেল, আর আমি কোনো মতে গর্তের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে উপরে উঠে এলাম। কিন্তু উপরে উঠে আমি যা দেখলাম তা আমার কল্পনাকেও হার মানিয়ে দিল। কুয়াশা এখন পুরোপুরি স্বচ্ছ হয়ে গেছে, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা আর সেই মেঠো পথ নয়। আমি দাঁড়িয়ে আছি এক বিশাল প্রাচীন শ্মশানের মাঝখানে। চারদিকে শত শত ভাঙা কবর, আরেকটি কবরের পাশে সেই ছায়ামূর্তিটি দাঁড়িয়ে আছে। তারা সবাই মিলে একযোগে সেই স্টেশনের ঘড়িটার মতো টিকটিক শব্দ করছে। সেই বৃদ্ধ লোকটা এখন শ্মশানের মাঝখানে একটা উঁচু মোটো বেদির ওপর দাঁড়িয়েছে। তার হাতে একটা প্রদীপ, যাতে এখন এক বিশাল অগ্নিপিণ্ডের মতো জ্বলছে। সে অট্টহাসি দিয়ে বলল, তুই কি ভেবেছিস তুই পালাবি? নীলগঞ্জ স্টেশন আর ছায়াপল্লী গ্রামের মাঝখানের এই রাস্তাটা কোনো মানচিত্রের অংশ নেই। এটা হলো সময়ের ফাঁদ। যারা পাপে লিপ্ত হয়ে এই পথে 12টা 10-এর পর পা রাখে, তাদের সময় এখানেই জমা রাখা হয়। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, আমরা কি পাপ করেছি? আমরা তো শুধু বন্ধুর বাড়ি যাচ্ছিলাম। বৃদ্ধ লোকটা আরো জোরে হাসলো। তার হাসি শব্দ শ্মশানের চারপাশের গাছগুলো মরমর করে ভেঙে পড়তে লাগলো। পাপ কেবল কর্মে থাকে না রে বাপ, পাপ থাকে অহংকারে। তোরা এই কবরের পবিত্রতাকে অপমান করেছিস, পাথর ছড়েছিস। এই শ্মশানের মাটি কোনোদিন অপমান সহ্য করে না। ঠিক তখনই আমি দেখলাম তুষার সেই গর্ত থেকে পুরোপুরি উঠে আসছে, কিন্তু ও এখন আর তুষার নেই। ওর শরীর এখন কবরের সেই পচা মাংস আর কাদা লিপ্টে আছে। ও ধীরে ধীরে আমার দিকে হতে লাগলো। প্রতিটি পদক্ষেপের সাথে ওর শরীর থেকে হাড়ের গুঁড়ো ছড়িয়ে পড়ছে। আমি পিছু হাঁটতে হাঁটতে এক বিশাল বট গাছের সাথে ধাক্কা খেলাম। হঠাৎ অনুভব করলাম আমার পিঠে থাকা সেই অদৃশ্য দেয়ালটা এখন নড়ছে। দেয়ালটা এখন আর শক্ত নয়, ওটা যেন এখন এক ধরনের ঘন তরলের মতো হয়ে গেছে। বৃদ্ধ লোকটা চিৎকার করে উঠল, ধরো কি, ও যেন ওই তরলে পার না হতে পারে। তুষারা সেই ছায়ামূর্তিটা একযোগে আমার দিকে ঝাঁপিয়ে পড়লো। আমি আর কোনো উপায় না দেখে সেই পেছনের ঘরে তরল বা অদৃশ্য দেয়ালের ভেতর দিয়ে নিজের শরীরটা ছুঁড়ে দিলাম। আমার মনে হলো আমি এক বিশাল বরফ শীতল সমুদ্রের ভেতরে ঢুকে যাচ্ছি। আমার ফুসফুস ফেটে যাচ্ছিল বাতাসের অভাবে। আমি অনুভব করলাম আমার হাতে সেই ঘড়িটা এখন আমার চামড়া ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। যখন আমি সেই তরলের ওপাশে ছিটকে পড়লাম, আমি দেখলাম আমি আর শ্মশানে নেই। আমি এবার সেই নীলগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। ঘড়িতে তখন 12টা 10 তুষার আমার পাশে দাঁড়িয়ে আছে। তোর মুখটা পাথরের মতো স্থির। ও আমার দিকে তাকিয়ে শুধু একটি শব্দ বলল, আবার। মুহূর্তের মধ্যে আবার সেই স্টেশনের বাঁশির শব্দ শোনা গেল। আমি দেখলাম আমরা আবার সেই ট্রেন থেকে নামছি। আমরা এই লোকের ভেতরেই বন্দী হয়ে গেছি, কিন্তু এবার লোকটা ছোট হয়ে এসেছে। এবার আমরা স্টেশন থেকেই বের হতে পারছি না। প্রতিবার 12টা 10 বাজার সাথে সাথে সবকিছু আবার শুরু হচ্ছে। আমি যখন পাগলের মতো প্ল্যাটফর্মে দৌড়াচ্ছি, আমি দেখলাম স্টেশনে সেই বৃদ্ধ লোকটা আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে। এবার তার হাতে প্রদীপ নেই, আছে একটা লম্বা দড়ি। সেই দড়িটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুই যদি এই দড়িটা তোর গলায় পরশ, তবেই রূপ ভাঙবে। একজনের জীবন দিলেই অন্যজন মুক্তি পাবে। বল, তুই কি তুষারের জন্য মরতে প্রস্তুত? আমি তুষারের দিকে তাকালাম। ওর চোখে সেই শূন্য চাহনি দেখে আমার বুকে এক সুই ফুটে গেল। কিন্তু আমি বুঝতে পারলাম না তুষার আসলে অনেক আগেই মারা গেছে। যে তুষার আমার সাথে ট্রেন থেকে নেমেছিল, সে ছিল কেবল একটি মায়া। আসল তুষার সেই প্রথমবার কবর পার হওয়ার সময়ই হারিয়ে গেছে। আমি বৃদ্ধের চোখের দিকে তাকালাম, বললাম, আমি মরবো না, আমি এই সময়টাকে ভেঙে ফেলবো। আমি আমার পকেটে থাকা সেই ভাঙা লণ্ঠনের কাছের টুকরো দিয়ে নিজের হাত খোদাই করে ঘড়ির উপর সজোরে আঘাত করলাম। ঘড়িটার কাজটা যখন ভাঙলো, এক তীব্র আলো ঝলকানি পুরো স্টেশনটাকে গ্রাস করে নিল। আলো সেই তীব্র ঝলকানি যখন আমার চোখের মনে পুড়িয়ে দিচ্ছিল, তখন মনে হলো আমি কোনো এক বিশাল গহ্বরের ভেতর দিয়ে তীব্র বেগে নিচে পড়ে যাচ্ছি।
চারপাশের শব্দগুলো কেমন জানি উল্টো হয়ে আসছিল। পাখির ডাক শোনা যাচ্ছিল কান্নার মতো, আর বাতাসে শুশু শব্দটা মনে হচ্ছিল কারো অট্টহাসি। আমার হাতে সেই খোদাই করা ঘড়িটা যখন চুরমার হয়ে গেল, তখন মনে হলো আমার শরীরের হাড়গুলো একে একে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। যখন আলোর তেজ কমলো, আমি নিজেকে আবিষ্কার করলাম নীলগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে নয়, বরং সেই মাঝ রাস্তার সেই অভিশপ্ত কবরের ঠিক ওপরে। আমি কবরের ওপর হয়ে শুয়ে পড়েছি। আমার হাতের তালু দিয়ে অঝরা রক্ত পড়ছে, আর সেই রক্ত সরাসরি কবরের ফাটল দিয়ে নিচে চলে যাচ্ছে। মাঠে যেন তৃষ্ণার্তের মতো আমার রক্ত শুষে নিচ্ছে। আমি টলতে টলতে উঠে দাঁড়ালাম। কুয়াশা এখন আগের চেয়ে অনেক বেশি কালচে। আমি তুষারকে খুঁজলাম, দেখলাম তুষার কবরের অন্য পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর চেহারা দেখে আমার চিৎকার আটকে গেল। তুষারের শরীরের অর্ধেক অংশ এখন মাটির সাথে মিশে আছে। ওর বুক থেকে নিচ পর্যন্ত কোনো চামড়া নেই, শুধু হাড় আর শিকড় ওকে জড়িয়ে ধরে আসছে। ও আর নড়াচড়া করতে পারছে না। তুষার বিড়বিড় করে বলল, শাওন, তুই কেন ফিরে এলি? আমি তোকে বাঁচানোর জন্য ওই বৃদ্ধের সাথে চুক্তি করেছিলাম, তুই লোকটা ভাঙলি কেন? আমি স্তম্ভিত হয়ে গেলাম। তুষার আমাকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করছিল। আমি কাপা গলায় বললাম, আমি তোকে ফেলে যেতে পারবো না তুষার, চল আমরা এখান থেকে বেরোবো। ঠিক তখনই সেই বৃদ্ধ লোকটা অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো। এবার তার চেহারাটা মানুষের মতো নয়, তার মুখটা ঝুলে পড়েছে, আর তার চোখের জায়গায় এখন দুটো জ্বলন্ত কয়লা। সে এক হাতে একটা বিশাল তামার ঘণ্টা ধরে আসছে। সেই ঘণ্টার একটা আঘাত করলো, ঠং। সেই শব্দেই পুরো এলাকাটা থরথর করে কেঁপে উঠল। বৃদ্ধ লোকটা কর্কশ স্বরে বলল, রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ করতে হয়। তুষার তোর জীবনের বিনিময়ে নিজের আত্মা বন্ধক দিয়েছিল, কিন্তু তুই লোভ ভেঙে দিয়েছিস। এখন তোদের দুজনকে শ্মশানে মাটির নিচে চিরদিনের জন্য ঠাঁই নিতে হবে। বৃদ্ধ আবার ঘন্টায় আঘাত করলো। সাথে সাথে কবরের চারপাশে সেই ঝলসানো গাছগুলো থেকে লম্বা লম্বা লতা বেরিয়ে এসে আমার হাত পা পেঁচিয়ে ধরলো। আমি নড়তে পারছিলাম না। লতাপাতাগুলোর সাথে থাকা ছোট ছোট কাঁটা আমার শরীরে বিঁধে যাচ্ছে। আমি অনুভব করলাম আমার শরীরের শক্তি ধীরে ধীরে কমে আসছে। তুষার যন্ত্রণায় চিৎকার করে উঠল। ও শরীরে সেই অবশিষ্ট চামড়াগুলো এখন পাথর হয়ে যাচ্ছে। ও আর্তনাদ করে বলল, শাওন, ওই ঘন্টাটাও থামা, ওই শব্দটাও আমাদের সময়কে আটকে রেখেছে, ওটা ভেঙে ফেল। আমি আমার রক্তমাখা হাত দিয়ে পকেট থেকে সেই প্রথম পর্বে পাওয়া লণ্ঠনের চাবিটা বের করলাম। ওটা পিতলের তৈরি এবং বেশ ভারী। আমি আমার সর্বশক্তি সঞ্চয় করে বৃদ্ধের হাতে সেই তামার ঘন্টার দিকে ওটা ছুঁড়ে মারলাম। ঘন্টা আঘাত লাগার সাথে সাথে এক অদ্ভুত তরঙ্গ তৈরি হলো। সেই তরঙ্গে বৃদ্ধের শরীরটা ধোয়ার মতো মিলিয়ে গেল, কিন্তু ঘন্টাটা ভাঙলো না। ওটা শূন্যে ভাসতে লাগলো এবং অনবরত বাঁচতে শুরু করলো। প্রতিবার বাজার সাথে সাথে মাটির নিচ থেকে কঙ্কালগুলো বেরিয়ে এসে আমাদের চারপাশে ঘিরে ফেললো। আমি দেখলাম তুষার এখন পুরোপুরি মাটির নিচে ঢুকে যাচ্ছে। ওর শুধু মাথাটা বাইরে আছে। ও আমাকে দেখে ম্লান হাসলো। ওর চোখ দিয়ে তখন রক্তের অশ্রু গড়িয়ে পড়ছে। সে বলল, শাওন, স্টেশনের দিকে দৌড়া। 12:15 বাজার আগে স্টেশনে পৌঁছাতে পারলে তুই বাঁচবি, আমি আর ফিরবো না। আমি কাঁদতে কাঁদতে বললাম, না তুষার, আমি তোকে ছাড়া যাবো না। পালা শাওন, দেখ ওরা আসছে। তুষার চিৎকার করে উঠলো। আমি দেখলাম শ্মশানের শত শত কবর থেকে ছায়ামূর্তিরা উঠে আসছে। তারা সবাই আমার দিকে তেড়ে আসছে। তাদের কোনো পা নেই, তারা বাতাসের উপর দিয়ে সরদ সরদ শব্দ করে ভেসে আসছে। তুষার শেষবারের মতো তার হাতটা বাড়িয়ে আমাকে ধাক্কা দিল। সে ধাক্কায় আমি লতাপাতাগুলোর বাসন থেকে মুক্ত হয়ে কয়েক হাত দূরে গিয়ে পড়লাম। আমি আর তাকালাম না। আমি পাগলের মতো স্টেশনের দিকে দৌড়াতে শুরু করলাম। আমার পেছনের সাথে ছায়ামূর্তির হিসির শব্দগুলো আমি শুনতে পাচ্ছিলাম। রাস্তাটা এখন আর মেঠো পথ নয়, ওটা এখন এক অন্তহীন রক্তের নদী হয়ে গেছে। আমি সেই রক্তের ওপর দিয়ে দৌড়াচ্ছি। আমার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে সময় যেন আমাকে পেছনের দিকে টেনে ধরছে। হঠাৎ আমি স্টেশনে সেই ক্লক টাওয়ারটা দেখতে পেলাম। ঘড়িতে তখন 12:14:50। আর মাত্র 10 সেকেন্ড। যদি আমি স্টেশনের গেটের ভেতরে ঢুকতে পারি, তবে হয়তো আমি মরণ ফাঁদ থেকে বাঁচতে পারবো। কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ। তার হাতে এখন এক বিশাল কুঠোর। সে কুঠোর উঁচিয়ে বলল, সময় কারোর জন্য অপেক্ষা করে না রাহাত। বৃদ্ধ লোকটা তখন কুঠোর উঁচিয়ে আমার পথ আটকে দাঁড়ালো। তখন ঘড়ির সেকেন্ডের কাঁটা মরণ ঘন্টার মতো টিকটিক করছে। আর মাত্র কয়েক সেকেন্ড। আমার পেছনে সেই ছায়ামূর্তিটার হিমশীতল নিঃশ্বাস আমি ঘাড়ের উপর অনুভব করতে পারছি। স্টেশনের ওয়েবটা মাত্র কয়েক হাত দূরে, কিন্তু সেই দূরত্ব এখন মাইলের পর মাইল মনে হচ্ছিল। বৃদ্ধের চোখে সেই জ্বলন্ত কয়লার মতো দৃষ্টি আমার ওপর স্থির। সে অমানসিক ক্ষিপ্ততায় কুঠোরটি আমার দিকে ছুঁড়ে মারলো। আমি শেষ মুহূর্তে মাটিতে ড্রাইভ দিয়ে সরে গেলাম। কুঠোরটি আমার কানের পাশ দিয়ে গিয়ে স্টেশনের লোহার পিলারে ধাক্কা খেয়ে এক বিকট ঝংকার তুলল। সেই শব্দে আমার কান তালা লেগে গেছে মনে হলো, কিন্তু আমি থামলাম না। আমি যখন হামাগুড়ি দিয়ে গেটের ভেতরে ঢোকার চেষ্টা করছি, বৃদ্ধটি আমার গলার কলার চাপটে ধরলো। তার হাতের স্পর্শ মনে হলো কোনো বরফ করা কবরের মাটি। সে আমাকে এক ঝটকায় পেছনের দিকে ছুঁড়ে ফেলে দিল। আমি গিয়ে পড়লাম প্ল্যাটফর্মে সেই পুরনো ব্রেঞ্চটার ওপর।
বৃদ্ধটি এগিয়ে এসে আমার বুকের ওপর তার ভারী পা রাখলো। আমার ফুসফুস থেকে বাতাস বেরিয়ে এলো। আমি দম নিতে পারছিলাম না। সে তার বিকৃত মুখটা আমার কানের কাছে যে ফিসফিস করে বলল, তুষার তোকে বাঁচানোর জন্য নিজের রক্ত দিয়েছিল, কিন্তু তুই তো বড্ড অবাধ্য। তুই কি ভেবেছিস এই গেট পার হলেই তুই স্বাধীন? এই স্টেশনের প্রতিটি ধূলিকণা আমার আয়ত্তে। ঠিক সেই মুহূর্তে স্টেশনে সেই পেন্ডুলাম ঘড়িটা 12:15 পৌঁছালো। এক বিশাল শব্দ হলো, যেন আকাশ ভেঙে পড়ছে। সাথে সাথে স্টেশনে সেই মিটমিটে বাতিগুলো নিভ হয়ে জ্বলে উঠলো। আমি দেখলাম স্টেশনের প্ল্যাটফর্মের মেঝেতে এখন আর ইট পাথরের নয়, ওটা এখন কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে। আর সেই কাচের নিচে আমি যা দেখলাম তা দেখে আমার আত্মা কেঁপে উঠলো। সেই কাচের নিচে কয়েকশো মানুষ বন্দী হয়ে আছে। তারা সবাই স্টেশনে এসে নিখোঁজ হয়ে গিয়েছিল। তুষারও সেখানে আছে। সে কাচের ওপার থেকে আমার দিকে তাকিয়ে হাত বাড়ালো। তার চোখ দিয়ে অনবরত রক্ত ঝরছে, কিন্তু সে কিছু বলার চেষ্টা করতে পারছে না। তুষার তার ঠোঁট নাড়িয়ে যা বলল আমি তা কানে না শুনলেও মনের ভেতরে শুনতে পাচ্ছিলাম। রাহাত, দড়িতে আগুন লাগা, ওই দড়িটাই ওকে বাঁচিয়ে রেখেছে। আমি লক্ষ্য করলাম বৃদ্ধের কোমরে সেই দড়িটা ঝোলানো ছিল, যা সে আমাকে গলায় পড়তে বলেছিল। আমি আমার পকেটে থাকা লণ্ঠনের সেই জ্বলন্ত সলতেটা বের করলাম। আমি মরণপণ শক্তিতে বৃদ্ধের পা সরিয়ে তার কোমরের দড়িটা থপ করে ধরে ফেললাম এবং সলতেটা লাগিয়ে দিলাম। মুহূর্তের মধ্যে এক নীল আগুন দড়িটা বেয়ে বৃদ্ধের শরীরে ছড়িয়ে পড়লো। সে এক অমানসিক আর্তনাদ করে উঠল। সেই আর্তনাদ কোনো মানুষের কণ্ঠ নয়, মনে হল হাজার হাজার শিয়াল একসাথে ডাকছে। আগুনের তাপে বৃদ্ধের শরীরটা ফলোর মতো ছড়ে পড়তে লাগলো। তার সেই জ্বলন্ত খেলার মতো চোখ দুটো শেষবারের মতো আমার দিকে তাকালো এবং সে বিড়বিড় করে বলল, তুই ফিরলি ঠিকই, কিন্তু তুই একা ফিরলি না। বৃদ্ধটি ধুলোয় মিশে যাওয়ার সাথে সাথে পুরো স্টেশনটা এক প্রচণ্ড ঘূর্ণিঝড় শুরু হলো। প্ল্যাটফর্মে সেই স্বচ্ছ কাজগুলো ফাটতে শুরু করলো। তুষারের অবয়বটা সেই ফাটল দিয়ে ধোয়ার মতো বেরিয়ে এসে আমার হাতটা ধরলো। তুষারের হাতটা এখন আর হাড় সমস্ত নয়, ওটা একদম স্বাভাবিক। সে হাসলো, কিন্তু সেই হাসিতে এক অদ্ভুত বিদায়ের সুর ছিল। পালার হাত, আর এক মুহূর্ত দেরি করিস না, স্টেশনের সীমানা পার হ। তুষার আমাকে এক ধাক্কায় গেটের বাইরে ফেলে দিল। আমি যখন গেটের বাইরে ছিটকে পড়লাম, আমি দেখলাম স্টেশনের সেই হলুদ বাতিগুলো একে একে নিভে যাচ্ছে। পুরো স্টেশনটা কুয়াশার অন্ধকারে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি দৌড়াতে শুরু করলাম। এবার আর পেছনের দিকে তাকালাম না। আমার পেছনে সেই লুপের গোলক ধাঁধা ভেঙে পড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি কতক্ষণ ধরেছি জানি না। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি গ্রামের এক ধান ক্ষেতের মাঝখানে পড়ে আছি। ভোরের প্রথম আলো ফুটতে শুরু করলো। পাখিটা ডাকছে। শীতের সেই হাড় কাঁপানো ঠান্ডা আর নেই, বরং সকালের রোদটা খুব মিষ্টি লাগছে। আমি যখন উঠে দাঁড়ালাম, দেখলাম আমার পরনের জামা কাপড় সব ছেঁড়া। আমার হাতে সেই খোদাই করা ঘড়িটার দাগ এখনও আছে, কিন্তু কাঁটাগুলো উধাও। আমি টলতে টলতে গ্রামের রাস্তা দিয়ে গেলাম। কিছু দূর যেতেই দেখলাম গ্রামের কয়েকজন মানুষ আমাকে দেখে চিৎকার করে দৌড়ে এলো। তারা আমাকে ধরে বসালো। একজন বয়স্ক লোক আমাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কোথা থেকে এলে? তোমার এই অবস্থা কেন? তোমার সাথে যে আরেকজন ছিল সে কোথায়? আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি শুধু আঙুল দিয়ে স্টেশনের দিকে দেখালাম, কিন্তু তারা যখন ওদিকে তাকালো, ওদের চোখে এক অদ্ভুত আতঙ্ক ছিল। তারা বলল, ওদিকে তো কোনো স্টেশন নেই বাবা। নীলগঞ্জ স্টেশন তো 20 বছর আগেই এক অগ্নিকাণ্ডে ভূষিত হয়ে গেছে। ওটা এখন শুধুমাত্র একটা পরিত্যক্ত ধ্বংসস্তূপ। গ্রামবাসী সেই কথা শুনে আমার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। 20 বছর আগে ধ্বংস হয়ে যাওয়া স্টেশনে আমি এক তুষার কাল রাতে ট্রেন থেকে নামলাম কি করে? তবে কি আমরা পুরো সময়টাই কোনো এক মৃত জগতের ভেতরে আটকে ছিলাম? গ্রামবাসীরা আমাকে ধরাধরি করে গ্রামের ভেতরে নিয়ে এলো। আমার খালার বাড়ি পৌঁছানোর পর সেখানে কান্নার রোল পড়লো। তারা সারা রাত হ্যারিকেন নিয়ে আমাকে খুঁজেছে, কিন্তু স্টেশনের ওই ধ্বংসস্তূপের আশেপাশে তারা আমাদের কোনো চিহ্নও পায়নি। আমাকে আমার খালার শোয়ার ঘরে শুইয়ে দেওয়া হলো। আমার সারা শরীরে থরথর করে কাঁপছে। ডাক্তার ডাকা হলো, কিন্তু তিনি কোনো শারীরিক রোগ খুঁজে পেলেন না। তিনি শুধু বললেন অতিরিক্ত আতঙ্কে ছেলেটা শক খেয়েছে। কিন্তু আমি জানি আমার শরীরের ভেতরে যা ঘটেছিল তা কোনো চিকিৎসার বিজ্ঞানের আয়ত্তেই পড়ে না। বিকেলের দিকে আমার কিছুটা জ্ঞান ফিরল। আমি দেখলাম আমার খালা আমার মাথার কাছে বসে আছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, খালা তুষার কোথায়? ওকে খুঁজে পাওয়া গেছে? খালা আমার দিকে এক অদ্ভুত নজরে তাকালেন। তার চোখে ভয় আর বিস্ময়ের মেশানো। তিনি ফিসফিস করে বললেন, তুষার তো সকালেই বাড়ি ফিরে এসেছে রে শাওন, ও পাশের ঘরে ঘুমাচ্ছে। কিন্তু আমি খালার কথা শেষ হওয়ার আগেই বিছানা থেকে উঠে এক ঝটকায় উঠে দাঁড়ালাম। তুষার ফিরে এসেছে? তবে এই কাল রাতে স্টেশনে যা দেখেছি তা শুধু আমার মতিভ্রম ছিল। আমি দ্রুত পাশের ঘরের দিকে দৌড় লাগালাম। ঘরের দরজাটা হাত খোলা ছিল। আমি উঁকি দিয়ে দেখলাম তুষার জানালার দিকে পিট করে শুয়ে আছে। ওর গায়ে সেই জ্যাকেটটা এখনো ভেজা। তুষার, আমি ডাকার সাথে সাথে ও ধীরে ধীরে ঘুরে থাকা। ওর চেহারা দেখে আমি চিৎকার গলায় ভেতরে আটকে গেল। তুষারের মুখটা একদম স্বাভাবিক। ওর চোখের সেই মনেগুলো এখন কুচকুচে কালো, তাতে কোনো সাদা অংশ নেই। ও আমার দিকে তাকিয়েও হাসলো, একই রকম হাসলো যেভাবে সেই স্টেশনের সেই কবরের কিনারায় দাঁড়িয়ে হেসেছিল।
ও শুধু তার ঠোঁট নিয়ে নিঃশব্দে বল 12:10। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। আমার মনে হলো দেয়ালগুলো আমার দিকে চেপে আসছে। হঠাৎ আমার খেয়াল হলো আমার হাতে সেই খোদাই করা ঘড়িটার দিকে। ঘড়ির ডায়ালে তখন কোনো রক্ত নেই, কিন্তু কাঁটা দুটো এখন নড়তে শুরু করেছে। অদ্ভুতকর হলো কাঁটাগুলো ঘড়ির উল্টো দিকে ঘুরছে। প্রতিটা টিকটিক শব্দের সাথে সাথে আমার কানে সেই বৃদ্ধের শেষ কথাটি প্রতিধ্বনিত হতে লাগলো। সেদিন রাতে আমি আর তুষার ঢাকা ফেরার জন্য রওনা হলাম। তুষার সারাটা পথ একটা কথাও বলেনি, বসেও শুধু জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়েছিল। আমি লক্ষ্য করলাম বাসের জানালার কাছের প্রতিফলনে আমার ছায়া দেখা যাচ্ছে, কিন্তু তুষারের কোনো প্রতিচ্ছবি আয়নায় পড়ছে না। তুষার আর এই জগতের মানুষ নেই। সে এখন সেই নিরঞ্জন স্টেশনের লুপের একটি অংশ, যা আমার সাথে নিয়ে আমি বইছি। আজ 3 বছর হয়ে গেছে। তুষার এখন আর আমার সাথে থাকে না। সে সেই ঘটনার মাসখানেক পরেই নিখোঁজ হয়ে গেল। কেউ তাকে আর খুঁজে পায়নি। কিন্তু প্রতিদিন রাত 12:10 বাজে আমার ঘরের দরজায় কেউ একজন ধীর পায়ে করা নাড়ায়। খট খট খট। আমি জানি ওটা তুষার। ও আমাকে ডাকতে আসে সেই গোলক ধাঁধায় ফিরে যাওয়ার জন্য। আমি এখন আয়নার সামনে দাঁড়াতে ভয় পাই, কারণ আয়নায় যখন নিজের চোখের দিকে তাকাই, দেখি আমার নিজের মণিগুলো ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। স্টেশনে সেই বৃত্তের দড়িতে আমি আগুন লাগিয়েছিলাম ঠিকই, কিন্তু সেই আগুনের ধোঁয়া এখন আমার আত্মার ভেতরে বসবাস করছে। আমি বুঝতে পারলাম লোভটা আসলে ভাঙেনি, লোভটা এখন আমার ভেতরে ঢুকে গেছে। মাঝে মাঝে রাতে আমি স্বপ্নে দেখি সেই পরিত্যক্ত স্টেশনের প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি। দূরে সেই প্রাচীন ঘড়িটা 12:10 স্থির হয়ে আছে, আর প্ল্যাটফর্মে সেই স্বচ্ছ কাচের নিচে তুষার আর সেই বৃদ্ধ বসে আমার জন্য অপেক্ষা করছে। তাদের হাতে নতুন দড়ি, আর দড়ির মাথায় একটা ফাঁসি। মানুষ বলে আমি মানসিকভাবে অসুস্থ, কিন্তু আমি জানি নীলকণ্ঠ স্টেশন কোনোদিন ধ্বংস হয়নি। ওটা আজও সেই কুয়াশার আড়ালে জেগে আছে প্রতিটি প্রতীকের জন্য, যারা ভুল করে রাত 12টার পর ওই পথে পা বাড়ায়। আর আমি শুধু অপেক্ষা করছি সেই দিনটার জন্য, যেটা আমার হাতের ঘড়িটা কাঁটাটা উল্টো ঘুরতে ঘুরতে আবার সেই অভিশপ্ত 12:10 গিয়ে থামবে। সেদিন আমাকে ফিরে যেতেই হবে। গল্পটি এখানেই শেষ। তুষার হয়তো হারিয়ে গেছে, কিন্তু নীলগঞ্জ স্টেশনের সেই নিস্তব্ধতা আজও আমার প্রতিটি নিঃশ্বাসের মিশে আছে। যদি কখনো রাত 12টার পর উত্তরবঙ্গের কোনো স্টেশনে নামেন, তবে ঘড়ির দিকে তাকাবেন না, আর ভুলেও কখনো রাস্তার ধারে কোনো পুরনো কবরে পাথর ছুঁড়বেন না, কারণ কিছু লোক কোনোদিন শেষ হয় না। এই গল্পটা এখানেই শেষ। কিন্তু বলুন তো, আপনার বুকটা কি একটু ভারী লাগছে? আপনার কাছে গল্পটা কেমন লাগলো? ভালো লাগলেও আমাদের জানাবেন, আর খারাপ লাগলেও জানাবেন, কারণ আপনাদের প্রতিক্রিয়াই বলে দেয় কোন গল্পটা সত্যি গায়ে কাটা দিল। আর হ্যাঁ, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে করে নিন, কারণ সামনে যে ঘটনাগুলো আসছে সেটা হয়তো আপনি মিস করতে চাইবেন না। আর আপনার জানা কোনো সত্য ঘটনা বা ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকলে আমাদের ইমেইলে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস voidstationstory@gmail.com। আর কথা না বাড়িয়ে চলুন প্রবেশ করি আমাদের পরবর্তী ঘটনায়। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় গল্প হয়ে বেঁচে থাকে। আমার নাম সাফওয়ান। আমি আজ যা বলতে যাচ্ছি তা হয়তো অনেকের কাছে নিছক কল্পনা মনে হবে, কিন্তু আমার শরীরে লেপ্টে থাকা সেই নোনা পানির গন্ধ আর প্রতি রাতে কানে বেজে ওঠা সেই অমানসিক আর্তনাদগুলো আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে আমরা সেই রাতে থেকে আজও মুক্তি পাইনি। সেদিন ছিল ভাদ্র মাসের এক কোমর বিকেল। আমরা 3 ভাই, আমির ভাই, আমি আর ছোট ইসরাক। অনেক সময় পর আমাদের পৈতৃক ভিটা দেখতে গিয়েছিলাম, গ্রামের একদম শেষ মাথায়, যেখানে জঙ্গলটা সবচেয়ে বেশি ঘন। সেখানে রয়েছে কালীদহ দিঘি। আমাদের দাদিদের মুখে শুনেছিলাম এই দিঘি নাকি কোনো সাধারণ মানুষের খনন করা নয়, এটি এক প্রাচীন অভিশপ্ত জলপথকে গ্রাস করে তৈরি হয়েছে। আমরা যখন দিঘির পাড়ে কালনা দিঘি ঘাটে পৌঁছালাম, তখন আকাশটা কেমন জানি তামাটে রং ধারণ করছে। দিঘির পানি টলটলে নয়, বরং ঘুটঘুটে কালো। বিশাল এক জলরাশির ওপারে থেকে দেখা যাচ্ছিল এক প্রাচীন মন্দিরের চূড়া, যা ঘন জঙ্গলের মাঝে একা দাঁড়িয়ে আছে। আবির ভাই বরাবরই একটু জেদি। তিনি চাইলেন ওপারে গিয়ে সে মন্দিরটা দেখতে। ঘাটে একটি জরাজীর্ণ ডিঙ্গি নৌকা বাঁধা ছিল, আর তার পাশে বসেছিলেন এক বৃদ্ধ মাঝি। তার গায়ের চামড়া এতটাই কুচকানো যে মনে হচ্ছিল তিনি নিজেই এই দিঘির পানির এক টুকরো শেওলা। আবির ভাই তাকে বললেন, চাচা, আমাদের ওপারে নিয়ে যাবেন? ভালো বকশিশ দেব। বৃদ্ধ মাঝি তার ঝাপসা চোখে আমাদের দিকে তাকালেন। তারপর দিঘির নিথর পানি দিকে চেয়ে খুব নিচু স্বরে বললেন, সূর্য যখন বনের আড়ালে যায়, তখন কালীদহের পানির কথা বলে ওঠে বাপ। পানির নিচে যার ঘর, তার সাথে কোনো কথা চলে না, যান না। আবির ভাই হাসলেন। তিনি বিজ্ঞান মনস্ক মানুষ। এসব লোকজ বিশ্বাসে তিনি কোনোদিন পাত্তা দেননি। তিনি মাঝিকে ছাড়াই সেই
পুরনো ডিঙ্গি নৌকায় উঠে বসলেন এবং আমাদের ডাকলেন। ইশারা একটু ভীত প্রকৃতির, সে ইতস্তত করছিল, কিন্তু আমি আর আবির ভাই তাকে আশ্বস্ত করে নৌকায় তুলে নিলাম। আমরা যখন ঘাট ছাড়লাম, বৃদ্ধ মাঝি শেষবারের মতো আমাদের দিকে তাকিয়ে বললেন, মনে রেখো বাপ, দিঘির মাঝখানে গিয়ে যদি পানি স্থির হয়ে যায় তবে ভুলেও নিজেদের ছায়ার দিকে তাকিও না। আমরা নৌকা বাইতে শুরু করলাম। দিঘিটা যতটা ছোট মনে হয়েছিল, মাঝখানে আসার পর মনে হলো ওটা এক বিশাল সমুদ্র। চারপাশের বাতাস হঠাৎ করে একদম থমকে গেল, একটি পাতাও নড়ছে না, কিন্তু নৌকার নিচে পানির নড়াচড়া আমরা অনুভব করতে পারছিলাম। মনে হচ্ছিল পানির নিচে বিশাল কিছু আমাদের নৌকার সাথে সমান্তরালভাবে সাঁতার কাটছে। ইশরাক নৌকার মাঝখানে গুটি হেঁটে মেরে বসেছিল। সে হঠাৎ ফিসফিস করে বলল, সাফওয়ান ভাই দেখো, পানির রংটা বদলে যাচ্ছে না। আমি ঝুঁকে তাকালাম। দিঘি সেই কালো পানিতে এখন আর লণ্ঠনের প্রতিফলন নেই, তার বদলে পানির গভীর থেকে এক ধরনের মৃদু নীল আলো ফুটে ওঠে। মনে হচ্ছে মাটির অনেক গভীরে কোনো এক জগৎ আছে, সেই জগৎ থেকে আলো আসছে। নীল আলোর আভায় আমরা দেখলাম পানির নিচে আস্ত ঘরবাড়ির ছায়া দেখা যাচ্ছে, পাথরের দেয়াল, প্রাচীন খিলান আর লতাপাতায় ঢাকা রাস্তা। আবির ভাই বইটা থামিয়ে দিলেন। তার চোখে তখন এক বিচিত্র বিস্ময়। তিনি বললেন, সাফান দেখো, এগুলো কি প্রাচীন কোনো ধ্বংসাবশেষ? পানির নিচে এগুলো এত সজীব লাগছে কেন? ঠিক তখনই আমি অনুভব করলাম নৌকার চারপাশের পানিতে ছোট ছোট বুদবুদ উঠতে শুরু করলো। মনে হলো পানির নিচ থেকে কেউ একজন বা অনেকজন একসাথে নিঃশ্বাস ছাড়লো। বাতাসটা হঠাৎ করে এক পচা নোনা গন্ধে ভারী হয়ে উঠলো। হঠাৎ নৌকার তলায় একটা জোর টোকা লাগলো। ঠক! আমরা তিনজনই চমকে উঠলাম। তলার দিক থেকে কেউ একজন খুব সচেতনভাবে আমাদের উপস্থিতি অনুভব করছে। ইশরাক ভয়ে চিৎকার করে উঠল যখন সে দেখলো পানির ভেতর থেকে দীর্ঘ সাদাটে একজোড়া হাত নৌকার কিনারা জাপটে ধরছে। হাতগুলোর আঙুলগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লম্বা এবং নখগুলো দেখতে মাছের হাড়ের মতো ধারালো। আমি কিছু বলার আগেই সেই হাতের মালিকটি পানির উপরে মাথা তুলল। সেটি কোনো মানুষের মুখ নয়, বিভৎস সেই অবয়বের কোনো চামড়া নেই, শুধু ভেজা পাথরের মতো পিচ্ছিল মাংস আর দুটো গহ্বর যা থেকে নীল আলো বের হচ্ছে। সেই সত্তাটি আমাদের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছাড়ল, যা থেকে ফিনকি দিয়ে বের হলো কুয়াশার মতো বাষ্প। আমরা বুঝতে পারলাম আমরা আর কাল লাগিনি ঘাটে সেই নিরাপদ জগতে নেই। কালিদহ তার শিকার খুঁজে পেয়েছে। সেই বিভৎস জলজ সত্তাটি যখন নৌকার কিনারা আঁকড়ে ধরল, আমাদের তিন ভাই শরীরের রক্ত যেন এক মুহূর্তে হিম হয়ে গেল। ইশরাক আতঙ্কে কোনো শব্দ করতে পারল না, শুধু ওর বড় বড় হয়ে যাওয়া দুটো চোখ দিয়ে সেই দানবীয় অবয়বের দিকে তাকিয়ে রইল। আবির ভাই হাতের বৈঠা দিয়ে সেই হাত দুটোকে সরিয়ে দেওয়ার জন্য সজোরে আঘাত করলেন, কিন্তু বৈঠা দিয়ে সেই হাতের গায়ে লাগার সাথে সাথে এক অদ্ভুত ধাতব শব্দ হলো, যেন কোনো নিরেট পাথরে আঘাত লেগেছে। বৈঠাটি পাথরের মতো শক্ত সেই হাতে লেগে দুই টুকরো হয়ে গেল। সাথে সাথে সেই সত্তাটি এক বীভৎস গঙানি দিয়ে আমাদের ঢিবি নৌকাটির এক প্রচণ্ড ছটকায় উল্টে দিল। এক মুহূর্তের মধ্যে আমরা সেই কালিদেহের বরফ শীতল কালচে পানির নিচে তুলিয়ে গেলাম। পানির নিচে যাওয়ার পর আমি ভেবেছিলাম দম বন্ধ হয়ে আমার মৃত্যু হবে, কিন্তু এক অদ্ভুত জাদুকরী ব্যাপার ঘটলো। আমার ফুসফুসে যখন পানির চাপে ফেটে যাওয়ার কথা, তখন আমি অনুভব করলাম আমি দিব্যি নিঃশ্বাস নিতে পারছি। তবে সেই বাতাস সাধারণ নয়, ওটা ছিল নোনা এবং ভারী, এক ধরনের বায়ু যা পানির প্রতিটি কণার সাথে মিশে আছে। আমি চোখ মেলে তাকালাম, আমার চারপাশে কেবল সেই নীলচে আলোর আভা। আমি দেখলাম আবির ভাই আর ইশরাকও আমার কয়েক হাত ধরে পানির নিচে হাত পা ছুটছে। তাদের চোখেও এক অসীম বিস্ময়, তারা বুঝতে পারছে যে তারা মারা যায়নি। আমরা ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিলাম সেই নীল আলোর উৎসের দিকে। যত নিচে যাচ্ছিলাম পানির ঘনত্ব তত বাড়ছিল আর চারপাশের দৃষ্টিপথ তত পরিষ্কার হচ্ছিল। আমরা এখন কালিদহের একদম গভীরে। সেখানে কোনো কাদা নেই, নেই কোনো সাধারণ মাছ, যেখানে রয়েছে এক আস্ত পাথরের জনপথ। আমি দেখলাম বিশাল বিশাল খিলানওয়াল অট্টালিকা, যা পাথরের নয় বরং মানুষের হাড় এবং বিশাল সব মাছের কঙ্কাল দিয়ে তৈরি। সেই নগরীর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অদ্ভুত সব ছায়ামূর্তি। তাদের শরীরগুলো স্বচ্ছ, যেন কাচের ভেতর দিয়ে পানি দেখা যাচ্ছে। হঠাৎ ইশরাক আমার দিকে সাঁতরে আসার চেষ্টা করলো, কিন্তু আমি দেখলাম ওর পায়ের দিক থেকে একগুচ্ছ কালো শ্যাওলা সাপের মতো পিছিয়ে দিকে টেনে নিচ্ছে। ইশরাক যন্ত্রণায় মুখ হা করলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। ওর গলার স্বর সেই পানির ভারে চাপা পড়ে যাচ্ছিল। আবির ভাই ওকে ধরার জন্য এগিয়ে গেলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেই নীল আলোর মাঝখান থেকে বেরিয়ে এলো এক দানবীয় সত্তা, যার হাত আমাদের নৌকা উল্টে দিয়েছিল। এবার ওকে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। ওর উচ্চতা অন্তত 10 ফুট। ওর বুক থেকে নিচ পর্যন্ত কোনো মাংস নেই, শুধু হাড়ের খাঁচা, আর সেই খাঁচার ভেতরে জ্বলছে এক উজ্জ্বল নীল হীরা, যা সম্ভবত এই পুরো নগরীর শক্তির উৎস। সে তার দীর্ঘ আঙুল দিয়ে ইশরাকের কপাল স্পর্শ করলো। মুহূর্তের মধ্যে ইশরাকের শরীরে এক অদ্ভুত পরিবর্তন শুরু। ওর ঘাড়ের দুই পাশে মাছের মতো
কানকো আর ফুলকো তৈরি হতে লাগলো। ইসরাক আর ভয় পাচ্ছিল না। ওর চোখ দুটো ধীরে ধীরে সেই সত্তাটির মতো স্বচ্ছ হয়ে যাচ্ছিল। সে যেন আর আমাদের ভাই নয়, সে যেন এক জলজ নগরীরই একজন পাহারাদার হয়ে উঠল। আমি আর আবির ভাই ইসরাককে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করলাম। আমরা হাত দিয়ে ইসরাকের শরীরে জাপটে ধরলাম, কিন্তু অনুভব করলাম ওর শরীরের তাপমাত্রা মানুষের মতো উষ্ণ নয়, বরং তা বরফ শীতল এবং পিচ্ছিল। ইসরাক বিড়বিড় করে কিছু একটা বলল। ওর ঠোঁটের চামড়াগুলো দেখে আমি বুঝলাম ও বলছে, ওরা আমাদের জন্য অনেক আগে থেকেই ঘর বানিয়ে রেখেছে, তোরা পালাবি না। হঠাৎ চারপাশে সেই পাথরে অট্টালিকাগুলো থেকে এক ধরনের বিচিত্র ঘণ্টা বাজানোর শব্দ শোনা গেল। সেই শব্দে পুরো পানির জগৎটি থরথর করে কেঁপে উঠতে লাগলো। সেই জলজ দানবটি তার হাড়ের হাত দিয়ে আমাদের ইশারা করলো সামনের দিকে। আমি তাকালাম সামনের এক বিশাল মন্দিরের দিকে, যার দরজাটি হা করা মৃত এক তিমির চোয়ালের মতো। আমির ভাই আমার হাত শক্ত করে চেপে ধরলেন। তার চোখে আমি এক দৃঢ় প্রতিজ্ঞা দেখলাম। তিনি যেন বলতে চাইলেন, যাই ঘটুক আমরা ইসরাককে একা ফেলে যাব না। কিন্তু আমরা জানতাম না সেই মন্দিরের ভেতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা জানতাম না এই নীল আলোর শহরটি আসলে মৃতদের এক কারাগার, যেখানে সময় থমকে আছে কয়েক শতাব্দী ধরে। সেই মন্দির থেকে এখন বেরিয়ে এসেছি। সেই মন্দির থেকে এখন বেরিয়ে আসছে একদল ছায়ামূর্তি, তাদের হাতে হাড়ের তৈরি লম্বা বল্লম। তারা আমাদের 3 ভাইকে ঘিরে ফেললো এবং ধীরে ধীরে সেই তিমির চোয়ালের মতো দরজার ভেতরে নিয়ে গেল। আমি যখন শেষবারের মতো উপরের দিকে তাকালাম, দেখলাম অনেক উঁচুতে দিঘির পানির ওপর চাঁদের এক ক্ষীণ আলো দেখা যাচ্ছে, যা আমাদের পৃথিবী থেকে যোজন যোজন দূরে। হারে সেই মন্দিরের ভেতরে যখন আমরা প্রবেশ করলাম, তখন চারপাশের নোনা পানির চাপ যেন কয়েক গুণ বেড়ে গেল। আমার মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত আমাদের শরীরের হাড়গুলোকে কেউ গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করে। মন্দিরের দেয়ালগুলো আসলে সাধারণ পাথর দিয়ে তৈরি নয়, এগুলো ছিল সাগরের গভীর থেকে তোলা কয়েক হাজার বছরের পুরনো সব প্রবালের কঙ্কাল। সেই দেয়ালগুলো থেকে এখন এক ধরনের ধীরগতির নীল আলো স্পন্দিত হচ্ছিল, যেন পুরো মন্দিরটায় একটা বিশাল হৃৎপিণ্ডের মতো ধূপধূপ করছে। আমাদের সামনে এখন সেই মন্দিরের কেন্দ্রীয় কক্ষ, যেখানে কোনো সিংহাসন নেই, বরং মেঝের মাঝখানে বিশাল এক গর্ত, যেখান থেকে টকবক করে ফুটন্ত লাভা নয়, বরং বরফ শীতল নীল রঙের এক ধরনের তরল উচ্চারিত হচ্ছে। সেই গর্তের চারপাশে গোল হয়ে বসে আছে 7 জন সত্তা। তাদের শরীরগুলো হাড়ের মতো সাদা এবং দীর্ঘ, আর তাদের পিঠের দিক থেকে মাছের ডানা এবং পাখনার মতো ধারালো অংশ বেরিয়ে আছে। ইসরাক এখন আর আমাদের সাথে নেই। ওকে সেই 7 জন সত্তার একজনের পায়ের কাছে বসিয়ে রাখা হয়েছে। ইসরাক এক দৃষ্টিতে সেই নীল তরলের দিকে তাকিয়ে আছে, যেন সে এখন এক গভীর সম্মোহনের কবলে। আমির ভাই চিৎকার করে ওকে ডাকতে চাইলেন, কিন্তু ওর গলা থেকে কোনো শব্দ বের হলো না। শব্দ বের হওয়ার আগেই সেই 7 জনের মধ্যে সবচেয়ে দীর্ঘ সত্তাটি মাথা তুলল। তার কোনো চোখ নেই, শুধু চোখের কোটরে দুটো জ্বলন্ত নীলা পাথর বসানো। সে তার হাতটা সামনে দিকে বাড়িয়ে দিতেই আমার মনে হলো আমার মস্তিষ্কের ভেতরে কেউ হাজার হাজার সুই ফুটিয়ে দিচ্ছে। সে কোনো কথা বলল না, কিন্তু তার চিন্তাগুলো সরাসরি আমার মগজে প্রতিবিম্বিত হলো। কালীদহের এই অতল গহ্বরে যারা পথ হারায়, তারা আমাদের কাছে অতিথি নয়, তারা হলো ঋণ। শতাব্দী আগে এই গ্রাম যখন পানির নিচে চলে গিয়েছিল, তখন আমরা এই দিঘির দেবতার কাছে আমাদের আত্মা বন্ধক রেখেছিলাম। আজ সেই বন্ধক শোধ করার সময় এসেছে। আমি অনুভব করলাম আমার শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে আমার নিজের। আমার হাত পাগুলো আমার নিজের ইচ্ছায় নয়, বরং সেই সত্তাটির আদেশে নড়াচড়া করা শুরু করলো। আমি দেখলাম আমার হাতের নখগুলো ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে এবং ত্বকের নিচে শিরাগুলো কাচের মতো স্বচ্ছ হয়ে উঠেছে। আবির ভাইও এক যন্ত্রণায় ছটফট করলেন। তিনি তার নিজের হাত দিয়ে নিজের গলা চেপে ধরলেন, যেন তিনি এক বিজাতীয় শক্তির বশ্যতা স্বীকার করতে চাইছেন। হঠাৎ সেই নীল তরল বা কালকুট থেকে এক ধরনের প্রতিচ্ছবি ভেসে উঠল। আমি দেখলাম আমাদের ছোটবেলার একটি স্মৃতি। আমরা 3 ভাই মিলে আমাদের বাড়ির পেছনের ডোবায় নৌকা বাইছি। সেই স্মৃতিটি এখন আর সুখের নয়। প্রতিচ্ছবিতে দেখা গেল সেই ডোবায় পানি হঠাৎ রক্তবর্ণ হয়ে গেছে। আমরা 3 জনে সেই পানির নিচে তলিয়ে যাচ্ছি। সেই অন্ধকারের অধিপতি আবার তার মানবিক বার্তা পাঠালো, তোরা 3 জন একত্রে এই দিঘির ওপারে যাওয়ার দৃষ্টান্ত দেখিয়েছিস। সেই অন্ধকারের অধিপতি আবার তার মানবিক বার্তা পাঠালো, তোরা 3 জন একত্রে এই দিঘির ওপারে যাওয়ার ধৃষ্টতা দেখিয়েছিস। এই দিঘির নিয়ম হলো, এখান থেকে কেউ ফিরলে তাকে তার সবচেয়ে কাছের মানুষকে এখানে রেখে যেতে হয়। তোদের 3 জনের মধ্যে একজন হবে এই মন্দিরের নতুন পাহারাদার, আর বাকি 2 জন হবে তার দাস। কিন্তু তোরা যদি মুক্তি চাস, তবে এমন কিছু বিসর্জন দিতে হবে যা তোদের অস্তিত্বের সাথেই মিশে আছে। ইসরাক হঠাৎ টলতে টলতে উঠে দাঁড়ালো। তার গলার 2 পাশে সেই ফুলকাগুলো এখন দ্রুত ওঠানামা করছে। ও আমাদের দিকে তাকিয়ে এক করুণ সুরে বলল, সাফওয়ান ভাই, আবির ভাই, আমাকে ওরা যেতে দেবে না। আমি অনুভব করছি আমার ভেতরটা পাথর হয়ে যাচ্ছে। তোমরা পালাও।
আমাকে এখানেই থাকতে দাও। আমির ভাই এবার তার সমস্ত শক্তি দিয়ে সেই সম্মোহন ভাঙার চেষ্টা করলো। তিনি ইসরাকের দিকে এক পা করে এগোতে লাগলেন, যদিও সেই অদৃশ্য পানির চাপ তাকে প্রতি পদে বাধা দিচ্ছিল। আবির ভাইয়ের শরীরের চামড়া ফেটে গিয়ে নীল রক্ত বের হতে শুরু করলো, কিন্তু তার জেদ কমছে না। ঠিক তখনই মন্দিরের সেই বিশাল প্রবাল স্তম্ভগুলো কাঁপতে শুরু করলো। পানির নিচ থেকে এক ভয়ঙ্কর গর্জন ভেসে এলো, যা কোনো প্রাণীর নয়, বরং মনে হলো পুরো পৃথিবীটা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি দেখলাম মন্দিরের ছাদ থেকে বিশালাকার সব জ্যান্ত সাপ এবং লতাপাতা শেয়াল আমাদের দিকে নেমে আসছে। আমি বুঝতে পারলাম এই জগৎ আমাদের শুধু বন্দি করতে যায় না, সে আমাদের পুরোপুরি গ্রাস করে নিতে চায়। আমাদের সময় ফুরিয়ে আসছে, আমাদের শরীরে সেই মানবিক উষ্ণতা এখন কালীদহের এই শীতলতার কাছে হার মানছে। প্রবালের সেই কঙ্কালসার মন্দিরের ভেতরে বাতাসের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু এক ধরনের বিষাক্ত শীতলতা আমাদের ফুসফুসকে যেন ভেতর থেকে জমাট বাঁধিয়ে দিচ্ছিল। মন্দিরের সেই কেন্দ্রীয় গর্ত থেকে আসা নীল আলোটা এখন আরও তীব্র হয়ে উঠছে। সেই দীর্ঘাকৃতির সত্তাগুলো যখন তাদের হাড়ের মতো আঙুল দিয়ে আমাদের দিকে নির্দেশ করলো, তখন আমি অনুভব করলাম আমার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। সেই সাতজন প্রাচীন পাহারাদারের চোখের সেই নীল পাথরগুলো এখন একসাথে জ্বলছে। তাদের মানসিক চিৎকার আমার মাথার ভেতরে হাতুড়ির মতো বাজছিল। তারা ইসরাককে আমাদের কাছ থেকে পুরোপুরি আলাদা করে ফেলছে। ইসরাক এখন সেই নীল তরল উপচে পড়া গর্তটির কিনারা দাঁড়িয়ে আছে। তার শরীর থেকে মানুষের গন্ধ পুরোপুরি মুছে গেছে। ওর গায়ের চামড়া এখন অনেকটা শ্যাওলা মাখা পাথরের মতো ধূসর। সেই প্রধান সত্তাটি এবার সরাসরি আবির ভাইয়ের দিকে তাকিয়ে তার হাড়ের মতো হাতটি প্রসারিত করলো। তার কণ্ঠস্বর আমাদের মনের গহীনে কর্কশভাবে বেজে উঠল। তোদের 3 ভাইয়ের মধ্যে রক্তের টান অনেক গভীর। এই বন্ধন না ছিঁড়লে কালীদহ তোদের কাউকে মুক্তি দেবে না। পরীক্ষাটা সহজ, তোদের একজন হবে এই অতল গহ্বরের স্থপতি। সে তার নিজের ভাইয়ের হৃৎপিণ্ড এই গর্তে বিসর্জন দিবে, তবেই বাকি দুজন ডাঙায় ফেরার পথ পাবে। আবে সেই যন্ত্রণায় কুঁকড়ে গেলেও তার চোখে এক জ্বলন্ত ঘৃণা ফুটে উঠল। তিনি দাঁতে দাঁত চেপে সেই পানির চাপের বিপরীতে দাঁড়িয়ে বললেন, কখনো না, আমরা একসাথে এসেছি, একসাথেই ফিরব। তোর এই অভিশপ্ত পাথরের প্রাসাদে আমাদের কাউকে রেখে যাব না। আমির ভাই তার পকেট থেকে একটা পুরনো রূপোর মেডেল বের করে বললেন, যা আমাদের দাদাদের আমলের। মেডেলটিতে একটি পবিত্র চিহ্ন খোদাই করা ছিল। তিনি যখন মেডেলটি সেই নীল আলোর দিকে উঁচিয়ে ধরলেন, তখন পুরো মন্দিরের পানি যেন ফুটতে শুরু করলো। সেই জলজ প্রেতগুলো যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। তাদের শরীর থেকে পচে শ্যাওলার মতো অংশগুলো খসে পড়তে লাগলো। কিন্তু সেই সত্তাটি হার মানার পাত্র নয়। সে তার দীর্ঘ নখ দিয়ে ইসরাকের গলার কাছে এক গভীর আঁচড় কাটল। ইসরাক যন্ত্রণায় কোনো চিৎকার করতে পারল না, কিন্তু ওর চোখ দিয়ে টকটকে নীল রক্ত গড়িয়ে পড়তে লাগলো। সেই রক্ত যখন নিচের ওই নীল তরলে মিশে গেল, তখন চারপাশের দেয়াল থেকে বিশালকার সব ছায়ামূর্তি বেরিয়ে এলো। তারা কোনো কথা বলছিল না, শুধু তাদের পাথরের নিঃশ্বাস আমাদের ঘিরে ধরলো। আমি অনুভব করলাম আমার শরীরটা ধীরে ধীরে ভারী হয়ে আসছে। আমার মনে হলো আমি পাথরে পরিণত হচ্ছি। আমার হাত দুটো নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেললো। আমি মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। আমি দেখলাম আবির ভাইও এখন আর নড়তে পারছে না। তাদের চোখের সামনে ইসরাক ধীরে ধীরে সেই নীল গর্তের ভেতরে তলিয়ে যাচ্ছে। ইসরাক শেষবারের মতো আমাদের দিকে হাত বাড়িয়ে দিল। ওর ঠোঁটের নড়াচড়া দেখে আমি বুঝতে পারলাম ও বলছে, সাফওয়ান ভাই, আবির ভাই, বাবার যত্ন নিও, আমার জন্য দেরি করো না। আবির ভাই তখন এক অলৌকিক কাণ্ড করলেন। তিনি তার হাতে সেই মেডেলটি সরাসরি নিজের হাতের তালুতে সজোরে বিধিয়ে দিলেন। তার নিজের রক্ত যখন বের হলো, সেই পানিতে মিশতে শুরু করলো, তখন সেই নীল প্রেতগুলো অধিপত্য এক মুহূর্তের জন্য নড়বড়ে হয়ে গেল। মানুষের গরম রক্ত এই শীতল জগতের জন্য ছিল এক বিশ্বের মতো। আবির ভাই সেই সুযোগে ইসরাকের দিকে ঝাঁপিয়ে পড়লেন। তিনি ইসরাককে জাপটে ধরে সেই গর্তের কিনারায় টেনে আনলেন। কিন্তু সেই সত্তাগুলো এবার ক্ষিপ্ত হয়ে উঠল। তারা তাদের হাড়ের বল্লমগুলো আমাদের দিকে উঁচিয়ে ধরল। মন্দিরের ছাদ থেকে বড় বড় প্রবালের ছাই আমাদের ওপর ভেঙে পড়তে লাগলো। আমরা বুঝতে পারলাম এই জগৎ আমাদের সাথে আর কোনো পরীক্ষা করছে না, সে আমাদের পিষে মেরে ফেলাতে চায়। আবির ভাই আমাকে টেনে তুললেন এবং ইসরাককে নিজের পিঠে বেঁধে নিলেন। তিনি ইসরাকের কানে ফিসফিস করে বললেন, তোর ফুলকা গজালেও তুই আমার ভাই ইসরাক, তোকে ছাড়া আমরা এক পাও নড়ব না। কিন্তু আমাদের পালানোর পথ তখন বন্ধ হয়ে গেছে। সেই তিমির চোয়ালের মতো দরজাটি এখন বন্ধ হয়ে যাচ্ছে, আর সামনে দাঁড়িয়ে আছে সেই 7 জন জলজ প্রেত, যাদের হাতে চলছে মৃত মানুষের খুলি থেকে তৈরি লণ্ঠন। তিমির চোয়ালের মতো সেই বিশাল প্রবেশ পথটি যখন ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল, তখন আমরা আমাদের চারপাশে পানির চাপ এতটাই বেড়ে গেল যেন মনে হচ্ছিল আমাদের ফুসফুস যে কোনো মুহূর্তে ফেটে যাবে। সেই 7 জন জলজ প্রেত তাদের হাড়ের বল্লমগুলো নিয়ে আমাদের দিকে
ধীর পায়ে এগিয়ে আসে। তাদের চোখের সেই নীলা পাথরগুলো এখন আগুনের মতো জ্বলছে। আবির ভাই ইসরাককে নিজের পিঠে শক্ত করে বেঁধে রাখলেন, কিন্তু ইসরাকের শরীর তখন আর মানুষের মতো নেই। তার গায়ের চামড়া এখন সাপের মতো পিচ্ছিল এবং শীতল। সেই প্রধান সত্তাটি এবার সরাসরি আমাদের সামনে এসে দাঁড়ালো। তার দীর্ঘদেহী ছায়া আমাদের ওপর পড়ার সাথে সাথে চারপাশের পানির তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। সে এবার আর মানসিক বার্তা নয়, বরং সরাসরি এক অমানসিক কর্কশ স্বরে বলা শুরু করলো, যা শুনতে মনে হয় পাথরে পাথর ঘর্ষা লাগছে। তোরা রক্তের টানে অন্ধ হয়েছিস, কিন্তু কালিদহের ঋণ শোধ না করে কেউ উপরে উঠতে পারে না। তোদের শরীর যদি আমরা ছেড়েও দিই, তোদের অস্তিত্বের মূল অংশটা আমাদের কাছে জমা রেখে যেতে হবে। বল, তোরা কি রাজি? আবির ভাই যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি ইসরাকের হাত ছাড়লেন না। তিনি চিৎকার করে বললেন, আমাদের অস্তিত্ব বলতে কি বোঝাতে যাচ্ছিস? কি চাস তুই? সেই সত্তাটি তার হাড়ের মতো আঙুল দিয়ে আমাদের হৃৎপিণ্ডের দিকে উপরটা নির্দেশ করলো। স্মৃতি, তোদের জীবনের শ্রেষ্ঠ স্মৃতিগুলো, যে মুহূর্তগুলো তোদের মানুষ হিসেবে পরিচয় দেয়। মায়ের হাতের ছোঁয়া, বাবার হাসি, শৈশবের সেই প্রিয় বিকেলগুলো, এই স্মৃতিগুলো এই মন্দিরের প্রবাল দেয়ালের পুষ্টি যোগাবে। তোরা ফিরে যাবি ঠিকই, কিন্তু তোদের ভেতরটা হবে এক মরুভূমি। তোরা বেঁচে থাকবি, কিন্তু একে অপরের প্রতি কোনো মায়া অনুভব করবি না। আমি ইসরাকের দিকে তাকালাম। ইসরাকের চোখ দুটো এখন পুরোপুরি সাদা হয়ে গেছে। ও কোনো কথা বলতে পারছে না, শুধু ওর শরীর থেকে নীলচে ধোঁয়া বের হচ্ছে। আমি বুঝতে পারলাম, ইসরাককে বাঁচাতে হলে আমাদের এই নিষ্ঠুর শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। যদি আমরা দেরি করি, তবে ইসরাক পুরোপুরি এই জলজ রূপে রূপান্তরিত হয়ে যাবে। আবির ভাই আমার দিকে তাকালেন। তার চোখে আমি এক অবর্ণনীয় যন্ত্রণা দেখতে পেলাম। তিনি জানালেন, স্মৃতি ছাড়া মানুষ কেবল একটা জীবন্ত মৃতদেহ। কিন্তু তিনি ইসরাকের প্রাণ ভিক্ষা চাইলেন। তিনি নিচু স্বরে বললেন, ঠিক আছে, আমাদের সমস্ত আনন্দ, আমাদের সমস্ত স্মৃতি নিয়ে যাও, শুধু আমার এই দুই ভাইকে ভোরের আলোয় ফিরিয়ে দাও। সে সত্তাটি এক পৈশাচিক হাসি দিল। মুহূর্তের মধ্যে মন্দিরে সেই নীল আলো আরও তীব্র হয়ে উঠল এবং তা আমাদের ঘিরে ফেলল। আমি অনুভব করলাম, আমার মস্তিষ্কের ভেতরে থেকে কেউ যেন একটার পর একটা রঙিন ছবি ছিঁড়ে ফেলছে। মায়ের হাসি মুখটা আবছা হয়ে গেল। বাবার সাথে কাটানো সেই ঈদের সকালগুলো ধূসরে মিশিয়ে গেল। অন্ধকার। আমার হৃৎপিণ্ডটা হঠাৎ করে পাথর হয়ে গেল। কোনো দুঃখ নেই, কোনো ভালোবাসা নেই, শুধু এক জমাট বাঁধা শূন্যতা। আমি দেখলাম আবির ভাইয়ের শরীর থেকে এক ধরনের রূপালি ধোয়া বেরিয়ে সেই পাথরের গর্তের ভেতরে ঢুকে যাচ্ছে। তিনি তলতে তলতে পড়ে যাচ্ছিলেন, কিন্তু তবুও তার হাত দুটো ইসরাকের গায়ের সাথে শক্ত করে বাঁধা ছিল। হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণে সেই মন্দিরের ছাদ ফেটে পড়ল। ওপর থেকে দিঘির কালো পানি হুড়মুড় করে ভেতরে ঢুকতে শুরু করলো। সেই জলজ প্রেতগুলো সেই ঢেউয়ের তোরে পিছু হটল। আমরা সেই পানির তোরে উপরের দিকে তীব্র বেগে ভাসতে লাগলাম। উপরে ওঠার সময় আমি দেখলাম সেই মন্দিরটি ধীরে ধীরে বালির নিচে ধসে পড়ছে, আর সেই সত্তাগুলো হাত মেরে আমাদের বিদায় জানাচ্ছে। পানির প্রচণ্ড চাপে শেষবারের মতো আবির ভাইয়ের দিকে তাকালাম। তিনি তখনও ইসরাকে পিটকে জাপড়ে ধরে আছেন, কিন্তু তার চোখে কোনো অনুভূতি ছিল না। তিনি যেন এক রোবটের মতো যান্ত্রিকভাবে উপরে ওঠার চেষ্টা করলেন। আমাদের স্মৃতিগুলো এখন সেই কালিদহের অতল গহ্বরে বন্দী। পানির সে প্রচণ্ড চাপ আর নীল আলোর মাতম যখন শেষ হলো, আমি অনুভব করলাম আমার সারা শরীর এক অসহ্য যন্ত্রণায় অবশ হয়ে আসছে। সেই যে দৃশ্যটি আমার মনে পড়ে তা হলো, আমরা তিন ভাই এক বিশাল জলস্তবের স্তরে উপরের দিকে নিক্ষিপ হচ্ছি। তারপর সব অন্ধকার, কোনো শব্দ নেই, কোনো স্মৃতি নেই, শুধু এক অন্তহীন শূন্যতা। পরদিন ভোরে যখন গ্রামের ছেলেরা কালনাগিনী ঘাটের কাছে জাল ফেলতে এলো, তারা বালির ওপর তিনটি নিথর দেহ পড়ে থাকতে দেখে। আর কেউ তো আবির ভাই, আমি আর ছোট ইসরাক, আমরা তিনজনই দিঘির পাড়ে কাদা আর শ্যাওলা মাখা অবস্থায় পড়েছিলাম। আশ্চর্যজনকভাবে আমাদের শরীরে প্রাণের স্পন্দন তখনও ছিল। গ্রামবাসীরা আমাদের ধরাধরি করে বাড়িতে নিয়ে এলো। বড় ডাক্তার কাকা এলেও ওঝারা ঝাড়ফুঁক করলো। 3 দিন পর আমার জ্ঞান ফিরলো, কিন্তু চোখ মেলেই আমি এক বিচিত্র অনুভূতিতে আক্রান্ত হলাম। আমি আমার নিজের শোবার ঘরে শুয়ে আছি। পাশে আমার মা খাচ্ছেন, বাবা তসবি পড়ছেন, কিন্তু তাদের মুখগুলো দেখে আমার ভেতরে কোনো আবেগের সঞ্চার হলো না। আমি জানি এই মহিলা আমার মা, এই লোকটা আমার বাবা, কিন্তু কেন জানি তাদের প্রতি আমার কোনো মমতা বা মায়া অনুভব হচ্ছিল না, যেন তারা আমার কাছে সম্পূর্ণ অপরিচিত কেউ। আমি ধীর পায়ে পাশের ঘরে গেলাম। সেখানে আবির ভাই আর ইসরাক বসেছিল। আবির ভাই জানালা দিয়ে বাইরের রোদের দিকে তাকিয়ে আছেন, আর ইসরাক মেঝেতে বসে একটি শুকনো মাছের কাঁটা নিয়ে খেলছে। ইসরাকের গলায় সেই ফুলকাগুলো এখন আর নেই, শুধু সেখানে 3টি সমান্তরাল সাদা দাগ রয়ে গেছে, যেন কেউ ধারালো নখ দিয়ে আঁচড় কেটেছে। আমি আবির ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালাম। আমরা দুই ভাই একে অপরের চোখের দিকে তাকালাম, কিন্তু সেই চোখে কোনো ভ্রাতৃত্ব ছিল না, ছিল না সেই
ভয়ঙ্কর রাত থেকে বেঁচে ফেরার কোনো স্বস্তি। আমরা জানি আমরা ভাই, কিন্তু আমাদের শৈশবের সেই হাজারো স্মৃতি, একসাথে ফুটবল খেলা, বৃষ্টিতে ভেজা, মায়ের বকুনি খাওয়া, সবই মনে হচ্ছে মুছে গেছে। আমাদের মস্তিষ্ক এখন একখানা সাদা কাগজের মতো। সেই জলসত্ত্বটি আমাদের সবচেয়ে দামি সম্পদটুকু কেড়ে নিয়েছে। গ্রামের মানুষ আজও সেই ঘটনাকে এক অলৌকিক টিকে থাকা বলে মনে করে, কিন্তু তারা জানে না আমরা যারা ফিরে এসেছি তারা আসলে আমাদের পূর্ণাঙ্গ রূপ নিয়ে ফিরিনি। আবির ভাই এখন আর আগের মতো জেদি বা প্রাণবন্ত নন। তিনি ঘন্টার পর ঘন্টা বাগানের পুকুরের দিকে তাকিয়ে থাকেন। ইসরাক এখন আর রোদে যেতে পারে না। ওর চামড়া রোদে গেলেই ফেটে যায় এবং নোনা পানির মতো এক ধরনের রস বের হয়ে আসে। আর আমার অবস্থা সবচেয়ে করুণ। প্রতি রাতে যখন 12:05 হয়, আমার সারা শরীর থেকে একটা তীব্র নোনা গন্ধ বের হতে শুরু করে। সেই গন্ধটা পচা শ্যাওলা আর প্রাচীন প্রবালের। আমি তখন ঘুমাতে পারি না। আমি অনুভব করি আমার বিছানাটা ধীরে ধীরে ভিজে যাচ্ছে, যেন কালিদহের সেই কালো পানি আমার চারপাশে নিচ থেকে উপচে পড়ছে। আমি যখন আয়নার সামনে দাঁড়াই, আমি দেখি আমার চোখের মণিগুলো আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ হয়ে গেছে। মাঝে মাঝে আয়নার ভেতরে আমি আমার নিজের প্রতিচ্ছবি দেখি না, দেখি সেই মন্দিরের সেই প্রধান সত্তাটিকে, যেন সে আমার ভেতর থেকে বিদ্রূপের হাসি হাসছে। সে আমার স্মৃতি নিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু সে আমার শরীরের ভেতরে এক অদৃশ্য জল রেখে গিয়ে দিয়েছে, যা আমাদের সারা জীবনে মনে করিয়ে দেবে যে আমরা তার কাছে ঋণী। কালিদাহ দিঘিটি এখন সরকার থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু মাঝে মাঝে জ্যোৎস্না রাতে গ্রামের মানুষ নাকি দিঘির মাঝখানে 3টা ছায়ামূর্তিকে সাঁতরাতে দেখে। তারা বলে এই ছায়াগুলো আমাদের হৃত আত্মা, যা আজও সেই হাড়ের মন্দিরে বন্দী হয়ে আছে। আমরা 3 ভাই বেঁচে আছি, আমরা প্রতিদিন একসাথে খাই, কথা বলি, কিন্তু আমাদের ঘরটা সবসময় নিস্তব্ধ থাকে। আমাদের কোনো গল্প নেই, কোনো হাসি নেই। আমরা শুধু অপেক্ষা করি সেই দিনটার জন্য, যেদিন আমাদের শরীরের শেষ মানবিক অংশটুকু নোনা পানিতে মিশে যাবে। কারণ কালিদহ কাউকে পুরোপুরি ছাড়ে না, সে কেবল তার শিকারকে দীর্ঘ সময়ের জন্য সময় দেয়। গল্পটি এখানে শেষ। সাফওয়ান আমাকে বলেছিল এই গল্পটি লিখতে গিয়ে তার আঙুলগুলো নাকি বারবার জমে যাচ্ছিল, যেন কলমের কালির বদলে তার আঙুল দিয়ে নোনা পানি বের হচ্ছিল। এই কাহিনীটি পড়ার পর আপনি যদি কখনো কোনো শান্ত দিঘির পাড়ে দাঁড়ান, তবে সাবধান থাকবেন। পানির নিচে যা স্থির দেখায় তা সবসময় স্থির নয়। আজকের গল্পটা এখানেই শেষ, কিন্তু সত্যি করে বলুন তো, এখন আপনার চারপাশটা কি একটু আলাদা লাগছে না? আপনার কাছে গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে আমাদের জানাবেন। আর যদি মনে হয় আরও ভয়ঙ্কর হওয়া উচিত ছিল, সেটাও খোলাখুলি লিখবেন। কারণ সব গল্প সবার কাছে একরকম লাগে না। কারো কাছে নীরবতাই ভয়, কারো কাছে আবার ছোট ছোট একটা শব্দ যথেষ্ট। আর হ্যাঁ, আপনার নিজের জীবনে যদি কখনো এমন কিছু ঘটে থাকে যেটা আজও ভাবলে বুকটা একটু ভারী হয়ে আসে, তাহলে সেই গল্পটি আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস voidstationstory@gmail.com। তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করুন। আপনার গল্প পাঠান আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস voidstationstory@gmail.com। কে জানে, হয়তো আপনার গল্পটাই পরের ভিডিওতে আমরা শোনাবো। এমন আরও ভয়ঙ্কর গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনে চাপ দিন, যাতে নতুন গল্প এলেই আপনি সবার আগে শুনতে পারেন। আজ এখানে শেষ, কিন্তু মনে রাখবেন, কিছু গল্প শেষ হলেও অন্ধকার শেষ হয় না। আবার দেখা হবে ঠিক এমনই এক গভীর রাতে নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। তবে গল্পটি শেষে আমার একটি প্রশ্ন ছিল যে, যিনি গল্পটি লিখেছেন মানে সাফওয়ান, তিনি গল্পে বলেছেন যে তাদের কারো স্মৃতি পুরোপুরি ছিল না, তবে তিনি গল্পটির স্মৃতি কীভাবে তার নিজের ভেতরে রেখেছেন। আর সবথেকে বড় কথা হলো, এই ঘটনাটি শুনলে হয়তো বা আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে এই ঘটনাটি কাল্পনিক বা বাস্তবের সাথে এর কোনো তুলনা নেই। কিন্তু আসলে সত্যি কথা বলতে, যার সাথে ঘটনা ঘটে, যে ভয়কে অনুভব করে, যে ভয়কে সামনে থেকে দেখে, সে শুধু জানে ভয় আসলে কেমন। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে